এভাবে না দেখে কাছে এসে বসলেও তো পারো। ধ্রুব চোখ বুজে ঠোঁট নাড়িয়ে বলল। ধ্রুব তা চোখ বুঝে আছে, তাহলে সে বুঝলো কি করে আয়সি তাকে দেখছিল? ধ্রুব কি মাথার পেছনে আরো দুখানা চোখ আছে? হবে হয়তো। ধ্রুবর জন্য অসম্ভব কিছু না। আয়সি পা টিপে টিপে ধ্রুবর পাশের চেয়ারে বসলো। ধ্রুব এবার চোখ খুলে তাকালো। আয়সিকে আপাদমস্তক গভীরভাবে দেখে বলল। শাওন নাওনি? আয়সি মাথা নেড়ে না বোধক উত্তর দিল। আয়সি উসখুস করছে, হাত দুখানা একসাথে বেঁধে ঘষছে। আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই। আমি চাই আপনি আমার মন থেকে মৃদুল নামক অভিশাপকে চিরতরে মুছে ফেলুন। আমাকে এমন ভালোবাসুন যেন আমি ভুলে যাই। আমার অতীতের সমস্ত জঘন্য স্মৃতি যেন আমি ভুলে যাই। আমি চাই আপনি আমার দেয়া এই সুযোগকে কাজে লাগান। আমার মন ভাঙার কারণ না হন। একবার হেরেছি, আমি বারবার হারতে পারবো না। আমার মধ্যে সেই শক্তিটা আর নেই। অনেক কষ্টে আমি নিজের মনকে বুঝিয়েছি। দয়া করে আমার মনকে আবার ভেঙে ফেলবেন না। মরে যাব আমি তাহলে চিরতরে। আয়সি কাছে। ধ্রুব অবিশ্বাস্য দৃষ্টিতে আয়সির দিকে চেয়ে, সে কি ঠিক শুনছে? তার কান তার সাথে কি বেইমানি করছে? যে ভালোবাসা পাওয়ার জন্য সে এতদিন যন্ত্রণায় ছটফট করেছে, নিচু থেকে নিচু স্তরে নেমেছে, খারাপ থেকে খারাপ হয়েছে, সে ভালোবাসা তাকে এখন হাত নেড়ে রাখছে। ধ্রুবর শকুনি মস্তিষ্ক অচল হয়ে রইল। কিন্তু মাথায় প্রবেশ করছে না, মাথা ভন ভন করছে। ধ্রুব একজন নিখুঁত পরিকল্পনাকারী ব্যক্তি। আজ অবধি সে যে ছক সাজিয়েছে তা দুর্দান্তভাবে সফল হয়েছে। আয়সি হল ধ্রুবর জীবনের সবচেয়ে জটিল একটি কেস। ধ্রুব ভেবেছিল আয়সিকে অর্জন করা তার বা হাতের খেল। যে উপায়ে সে অন্যান্য মেয়েদের বশ করেছে, একই উপায়ে সে আয়সিকে বশ করতে সক্ষম হবে। অথচ ধ্রুব ভুল ছিল। আয়সি ছিল একটি ছোট্ট বৃত্ত, যাকে কেন্দ্র করে অনবরত ঘুরপাক খাচ্ছে মৃদুল নামক এক শক্ত প্রাচীর। ধ্রুব যখন আয়সিকে ছুঁতে চেয়েছে, মৃদুল তখন তার প্রাচীর তুলে আয়সিকে রক্ষা করেছে। ধ্রুব পারেনি আয়সিকে তার বশে আনতে। তাই সে ভেবেছে যদি না থাকে প্রাচীর, কেন্দ্র হয়ে পড়বে একা, মরিন, দুর্বল। প্রাচীরের অভাবে কেন্দ্র যখন ধুকে ধুকে মরবে, ধ্রুব তখন কেন্দ্রকে ছুঁয়ে দেবে, বশীভূত করবে নিজের ইন্দ্রজালে। হ্যাঁ, ধ্রুব তাই করেছে। মৃদুল নামক প্রাচীরকে ধ্রুব উপড়ে ফেলেছে, ছুঁড়ে ফেলেছে নর্দমায়। যে নর্দমা ঘৃণা ধারা বৃষ্টিত, যে নর্দমা ঘৃণার কাছে পরাজিত। অতপর ধ্রুব বহু ত্যাগ তিতিক্ষা করে আয়সিকে নিজের করেছে। আজ এখন এই মুহূর্ত থেকে আয়সি ধ্রুব। ধ্রুব এতদিনের কঠোর পরিশ্রম সফল হয়েছে। ধ্রুব অবশেষে আয়সিকে অর্জন করেছে। মৃদুলকে বিভৎসভাবেই না হেরে গেল। আয়সি মেয়েটা অবশেষে ধ্রুব নামক জঘন্য লোকের প্রেমে পড়ল। আয়সি শির অবনত করে বসে রয়েছে, পিঠ ঠেকিয়ে দিয়েছে চেয়ারের শক্ত হাতরে, আখিদয় ছলছল টনবল। বৃষ্টিরা যেন ধেই ধেই করে খেলা করছে আয়সির ওই মায়াবী আখিদয়ে। ধ্রুব আয়সির নরম মাখন ন্যায় হাত নিজের হাতে পুরে নিল। আয়সির গরম গালে হাত রেখে শুধালো। আইসি, তাকো আমার দিকে। আয়সি আখির পল্লব নেচে ওঠে। পল্লবের ধাক্কায় চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা জল গড়ায়। আয়সি ঠোঁট চিপে ধ্রুবর দিকে দৃষ্টিপাত করে। গভীর একটি নিঃশ্বাস ছেড়ে ধ্রুব বলে। আমাদের প্রেমের শুরুটা খুব কঠিন ছিল, তাই না? মানুষ সুখের লাগিয়ে প্রেম চাহে, অথচ প্রেম মেলে না। আমি তোমায় চেয়েছিলাম, পেলামও, তবে পেয়েও যেন পেলাম না। জীবন আমি কোনো কিছু নিয়ে আফসোস করিনি, তবে আমার একটা বিষয়ে সারা জীবন আফসোস থেকে যাবে। যদি আমি মৃদুলার আগে তোমায় পেয়ে যেতাম, হয়তো আমাদের প্রেমের শুরুটা তখন অন্যরকম হতো। আমাদের ছোট্ট একটা সংসার হতো। বারান্দায় দু একটা কাঠগোলাপের চারা থাকতো। কাঠগোলাপের সুবাসে গায়ে মেখে তুমি আমি প্রেমে মত্ত হতাম, অথচ তা হয়নি। তবে এখন যা হয়েছে আমি তাতেই খুশি। তুমি আমার কাছে সর্বদা আমার গোটা জগৎ ছিলে। আমি তোমায় পেয়ে গেছি, মানে সম্পূর্ণ দুনিয়ার সুখ পেয়ে গেছে। এখন আমার আর কিছুতেই আফসোস নেই। ধ্রুব সমুদ্রের ন্যায় শান্ত, স্থবির দৃষ্টিতে আয়সির পানে তাকায়। ধ্রুবর চোখে এখন কত শত স্বপ্ন ভেসে বেড়াচ্ছে। চোখে আশার রংধনু জলজল করছে। আয়সি চেয়ে রয় ধ্রুবর দিকে। ধ্রুব এমন কঠিন কথা বলছে কেন? ধ্রুবর মুখে প্রেমের বাণী, ইস কি ভীষণ অদ্ভুত। আয়সির মাথা বোধ হয় ঘুরপাক খেল। তবে ধ্রুব যে মিষ্টি আশ্বাসের কথা বলেছে, সে একই কথা মৃদুলও তো বলেছিল।
আয়শী মৃদুলকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করত, অথচ আজ আজ মৃদুল আয়শীর সকল আশার উপর কাঁটাতার বিছিয়ে দিয়েছে। আয়শীর অমূল্য আশ্বাস সমূহকে আয়শীর সামনে পা দিয়ে পিষে ক্ষতবিক্ষত করেছে। ধ্রুব কি এমন করবে? আয়শী কি একবার বিশ্বাস করে দেখবে ধ্রুবকে? বিশ্বাস না করে যে আর উপায় নেই। আয়শীর জীবনের সকল প্রিয় মানুষ হারিয়ে গেছে। আয়শী চায় না ধ্রুব সবার মতো আয়শীকে ফাঁকি দিয়ে হারিয়ে যাক। ধ্রুব থাকুক যতদিন আয়শীর নিঃশ্বাস থাকে, ততদিন ধ্রুবর আয়শীর মনে উত্তপ্ত সূর্যের ন্যায় জ্বলজ্বল করুক। ঘৃণার মতো নোংরা অনুভূতি যেন আয়শীর মনে কখনো ঠাঁই না পাক। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ধ্রুব মাথা চুলকে মৃদু স্বরে বাচ্চাদের মতো আবদার করে, আমাকে তোমায় একবার জড়িয়ে ধরতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? আয়শী অশ্রুতে টইচুম্বর দেখে মাথা তুলে চায়। মন খারাপকে পুঁজি করে মাথা কিঞ্চিত দোড়ায়। ধ্রুব যেন বিশ্ব জয় করেছে। ভূমণ্ডল, ভূমির সব যেন ধ্রুব হাতের মুঠোয় আজ। ধ্রুব দারুণ করে হেসে আয়শীকে টেনে চট করে নিজের করে বসিয়ে দেয়। আয়শী হকচকিয়ে যায়। আচমকা ধ্রুবর এমন বেহায়াপনা কাজে হতভম্ব হয়। ধ্রুব আয়শীর বাহু টেনে ধরে নিজের সাথে তার সাথের রক্ত জবাকে মিশিয়ে ফেলে। আয়শীর ঘাড়ে মুখ জোবায় ধ্রুবর উষ্ণ স্পর্শে আয়শী থরথর করে কেঁপে ওঠে। সর্বাঙ্গ যেন ভয়ঙ্কর ভাবে শিরশির করে ওঠে। আয়শী ধ্রুবকে জড়িয়ে ধরবে কি ধরবে না দ্বিধায় পড়ে যায়। অতঃপর নিজের সাথে এক প্রকার যুদ্ধ করে ধ্রুবর পিঠে হাত গুড়িয়ে দেয়। ধ্রুবর কাঁধে মাথা রেখে চোখের জল বিসর্জন দেয়। অশ্রুমাখা কণ্ঠে বলে, ধ্রুব, প্লিজ হাগ মি স্ট্রংলি। আমার শরীর থেকে মৃদুলের স্পর্শ মুছে দিন। মৃদুলের স্পর্শে কালো গন্ধে আমি ক্ষয় হয়ে যাচ্ছি। আমায় বাঁচান। ধ্রুব মৃদু হাসে। অবশেষে সে সফল। আয়শী ধ্রুবকে নাম ধরে রেখেছে। ধ্রুবর বুকে শীতল স্রোত বয়ে গেল। সম্পূর্ণ দেহ মৃদুমন্দ কেঁপে ওঠে। ধ্রুব স্পষ্ট শুনতে পায় বারান্দার প্রতিটা কোণায় আয়শীর কণ্ঠে উচ্চারিত নিজের নাম। ধ্রুব আয়শীকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আয়শী যেন পিষে যায় ধ্রুবর বুকের সাথে। ধ্রুব যেন আজ আয়শীর নরম দেহ নিজের বুকের ভেতর প্রবেশ করিয়ে ফেলবে। আয়শীর কিছুটা কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে। তবুও কষ্ট সহ্য করে পড়ে রয় ধ্রুবর বৃত্ত বুকের ওপর। ধ্রুব শুধু জড়িয়ে ধরে থামে না, প্রিয়তমাকে আরো গভীরভাবে অনুভব করতে আয়শীর ঘাড়ে মুখ জোবায়। ক্ষুদ্র ক্ষুদ্র চুমু দেয় আয়শীর ঘাড়ে, কাঁধের আশেপাশে। আয়শীর পা থেকে রক্ত মাথায় উঠে যায়। মুচড়ে ধরে ধ্রুব টি শার্ট। চোখের ক্যানভাসে ভাসে মৃদুলের হাস্যোজ্জ্বল মুখ। আয়শীর চোখ খিচে নেয়, বিড়বিড় করে বলে, আমি তাকে মনে করতে চাই না, কিছুতেই না, কিছুতেই না। একটু পর ধ্রুব অনুভব করে আয়শীর নিথরতা। আয়শীর ঠান্ডা নিঃশ্বাস, কাঁধে আয়শীর ঠান্ডা নিঃশ্বাসের অনুভবে ধ্রুবর পশম জেগে ওঠে। ধ্রুব ভ্রুকুচকে আয়শীর মুখ টেনে নিজের সামনে ধরে। আয়শী জ্ঞান হারিয়েছে। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস সারে। সে জানে আয়শী কেন জ্ঞান হারিয়েছে। ধ্রুবর স্পর্শ আয়শীর সহ্য হয়নি। আয়শী মনে মনে ধ্রুবর স্পর্শে মৃদুলকে ভেবেছে। আয়শী যত বলুক সে মৃদুলকে ঘৃণা করে, ধ্রুব জানে আয়শী চাইলেও মৃদুলকে ঘৃণা করতে পারবে না। আয়শীর শেষ শক্তি নেই। ধ্রুবকে আয়শী মেনে নিয়েছে ঠিকই, তবে তার পেছনে এক গুরুত্বপূর্ণ কারণ আছে। আয়শী মৃদুলকে ভোলার জন্যই ধ্রুবকে আপন করেছে। ভেবেছে ধ্রুব পারবে আয়শীর স্মৃতি থেকে মৃদুলের নাম চিরতরে মুছে দিতে। অথচ ধ্রুব আজ সামান্য স্পর্শ করতে আয়শী মৃদুলকে ভেবে অচেতন হয়েছে। মেয়েটা অনুভূতির ক্ষেত্রে বড্ড নাজুক। ধ্রুব ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে আয়শীকে কোলে করে বিছানায় শুইয়ে দেয়। হোটেলের ল্যান্ডলাইনে ফোন করে ডাক্তার ডাকে। ডাক্তার এসে আয়শীকে চেক আপ করেন। অতপর ফরাসি ভাষায় বলেন, মিস্টার ধ্রুব, আমার মনে হয় আপনার স্ত্রী খুব গভীর এক মানসিক ট্রমায় আছেন। তার মস্তিষ্ক খুব আঘাত পেয়েছে। আপনি শুধু দেখবেন তিনি যেন তার পুরনো আঘাতের বিষয় নিয়ে খুব বেশি চিন্তা না করেন। এতে তার উন্মাদ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। ডাক্তার চলে যান। ধ্রুব আয়শীর পাশে শুয়ে পড়ে আয়শীর চুলে হাত বুলিয়ে দেয়। আয়শীর সুন্দর মুখশ্রীর দিকে চেয়ে রয় অপরক। ধ্রুবর কাছে আয়শী হলো এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। পূর্বে ধ্রুব অনেক সম্পর্ক করেছে, তবে তাদের সবাই ছিল ধ্রুবর কাছে সস্তা। ধ্রুব যখন তাদের চেয়েছে তারা অবলীলায় ধ্রুবকে সঙ্গ দিয়েছে। তবে আয়শী ভিন্ন। আয়শীকে ধ্রুব পায়নি, বরং অর্জন করেছে। পাওয়া আর অর্জন করা দুটোর মধ্যে কিঞ্চিত পার্থক্য আছে। যে পেয়েছে সে হারায় না কখনো।
আর যে অর্জন করেছে সে পেয়েও একদিন না একদিন হারিয়ে ফেলে। আয়শীকে পেয়েছে মৃদুল, আর ধ্রুব আয়শীকে অর্জন করেছে। মৃদুল আয়শীর কাছে খারাপ হওয়া সত্ত্বেও আয়শী মৃদুলকে মনে করে। তাহলে ধ্রুবকে একদিন আয়শীকে হারিয়ে ফেলবে। ভয়ে আটকে ওঠে ধ্রুব আয়শীর কপালে ঠোঁট বোড়ায়। ছোট ছোট স্পর্শ এঁকে দেয় আয়শীর সম্পূর্ণ মুখে। প্রিয়তমাকে ছুঁয়ে দেখবার তৃষ্ণা যেন নেভে না, ক্রমশ বৃদ্ধি পেয়ে ধ্রুবর মনকে ঝলসে দেয়। ধ্রুব নিজেকে সামলায়। এখনো সময় আসেনি আয়শীর মনে প্রেমের ফুল সদ্য ফুটেছে। এখনই সেই ফুলকে ছুঁয়ে দিলে তা পরিণত হওয়ার পূর্বেই ঝরে পড়বে। সময় দিয়ে হবে নিজেদের সম্পর্ককে। একদিন ধ্রুব আয়শীকে ছবে, ছুঁয়ে ছুঁয়ে আয়শীর দেহে ডুবে যাবে, আয়শীকে মাতাল করে নিজে মাতাল হবে। সেদিন কবে আসবে আজ কার নাকি বহুদূর। ধ্রুব আয়শীর ঠোঁটের পাশে আঙুল বুলিয়ে হাসকি কণ্ঠে বলে, আমাকে ছেড়ে যাবার সমস্ত পথ আমি বন্ধ করে দেব, দুনিয়া উল্টে দেব, ভূমণ্ডল ধ্বংস করে দেব। তবু আমার তোকে চাই। তুই যতদিন আছিস আমি আছি। তুই নেই, এই ধ্রুব ইউহান শেখ আর থাকবে না। প্রিয় রক্তচাপা, আমার ভালোবাসার পরিমাপ তুই করতে পারবি না। পরিমাপের ঊর্ধ্বে আমার ভালোবাসা। আমার ভালোবাসার অর্জনের ধরন যেমন আলাদা, তেমনি আমার ভালোবাসা প্রকাশের ধরনও ভিন্ন। অতি শীঘ্রই তুই তা বুঝতে পারবি। তারপরের সময়গুলো ছিল ভিন্ন, ভীষণ রঙিন। ধ্রুব সময়ের ওপর নিজের কর্তৃত্ব ফরিয়েছে। আয়শীর মন থেকে মৃদুলের সমস্ত স্মৃতি ঝরে গেছে। মৃদুলের নাম এখন আয়শী সহ্য করতে পারে না, কান চেপে ধরে। যেন মৃদুলের নাম তার কানে প্রবেশ করা অর্থাৎ মহাপাপ। আয়শী আর পাপ করতে চায় না। জীবনে আয়শী শুধুমাত্র একটি পাপ করেছিল, তা হচ্ছে মৃদুলকে ভালোবাসা। এই এক পাপ আয়শীর জীবন থেকে সকল সুখ শুষে নিয়েছে। আয়শী একটা সময় এই পাপের আগুনে দগ্ধ হয়ে হাসতে ভুলে গিয়েছিল, বাঁচতে ভুলে গিয়েছিল। তবে আজকের চিত্র সম্পূর্ণ ভিন্ন। ধ্রুবকে নিয়ে গড়ে উঠেছে আয়শীর এক নতুন জীবন। ধ্রুব এই মুহূর্ত সমূহ ভীষণ উপভোগ করছে। মাত্র এক বছরে ধ্রুব আয়শীর মন থেকে মৃদুলের সমস্ত স্মৃতি মুছে ফেলেছে। কি আশ্চর্য! আয়শী নামক প্রেমিকা সম্পূর্ণরূপে তার পাগল প্রেমিক মৃদুলকে ভুলে গেল। সুন্দর এক সকাল, আকাশের বুকে লাল কমলা সূর্য উঠেছে। সূর্য থেকে যেন তাজা তাজা রক্ত ঝরছে। গ্রীষ্মের উত্তাপের দাপটে ঢাকা শহর ক্লান্ত, অবসন্ন। আয়শী দুপুরের রান্না শেষ করে গোসল করতে ধ্রুবকে কক্ষে এসেছে। ধ্রুব বাড়ি নেই, কাজে গেছে, হয়তো আর একটু পর এসে যাবে। আয়শী তাই ধ্রুব আসার আগেই পরিপাটি হয়ে বসে থাকতে চায়। গা থেকে মশলার গন্ধ আসছে। দ্রুত গোসল করে নিল আয়শী চুলে গামছা পেঁচিয়ে বাথরুম থেকে বের হলো। সোফার উপর ধ্রুব বসে আছে। সোফার হেলান দিয়ে দু চোখ বুঝে আছে। সাদা ব্লেজার খুলে সোফার হাতলে ঝোলানো, শার্টের সামনের দুটো বোতাম খুলে রাখা। খোলা শার্টের ফাঁকে উকি দিচ্ছে ধ্রুবর লোমহীন বুক। খোলা বুকে ধ্রুবকে দেখতে ভীষণ লোভনীয় লাগছে। ইস, আয়শীর বুকটা কেঁপে উঠল যে। এই মুহূর্তে আয়শীর ধ্রুবকে খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। ছি, কি সব ভাবছে! নিজের ভাবনা নিজের কাছেই প্রচন্ড লজ্জাজনক ঠেকল। আয়শী দ্রুত চোখ সরিয়ে নিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল থেকে গামছা খুলে চুল ছাড়তে লাগলো। আর চোখে হয়তো দু একবার তার সুন্দর স্বামীকে পর্যবেক্ষণও করা হলো। হঠাৎ ধ্রুব চোখ খুলে তাকায়। আয়শীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। আয়নার দিকে চেয়ে চুলের পানি ছাড়তে থাকে। ধ্রুব মিহি হাসে। আয়শী এতক্ষণ ধ্রুবর দিকে চোরা চোখে চেয়েছিল। ধ্রুব জানে বলেই ধ্রুবর ঠোঁটে মুচকি হাসি। যেন আয়শীর এই চুরি করে দেখা তার ভীষণ মজা লেগেছে। ধ্রুব সোফা থেকে উঠে আয়শীর পাশে দাঁড়িয়ে পেছন থেকে জাপটে ধরে আয়শীকে। আয়শীর সামনে ঝুঁকে যায়। সর্বাঙ্গ থরথর করে কেঁপে ওঠে। ধ্রুব আয়শীর কানে ঠোঁট বোড়ায়, মৃদু স্বরে বলে, কাঁপছো কেন? আয়শীর লজ্জায় জমে যায়। সে কাঁপছে। ছি ছি, ধ্রুব কি ভাবছে! আয়শী কাঁপুনি কমানোর চেষ্টা করে, পারে না। ধ্রুব উষ্ণ নিঃশ্বাস আয়শীর কান ছুঁয়ে যায়। আয়শীর কাঁপুনি বিদ্যুৎ বেগে বৃদ্ধি পায়। কি মুশকিল! আয়শী নিজেকে ধ্রুবর থেকে ছাড়ানোর চেষ্টা করে, বলে, খাবার বাড়ছি, এসে খেয়ে নাও, তারপর যা ইচ্ছে করো। ধ্রুব আয়শীর ঘাড়ে থুতনি রাখে। আয়নায় আয়শীর প্রতিবিম্বের দিকে চেয়ে চোখ সরু করে বলে, যাচ্ছে তাই? আয়শী থতমত খেয়ে যায়। বোকা বোকা দৃষ্টিতে ধ্রুবর দিকে চায়, পরক্ষণেই হেসে বলে, সেটা দেখা যাবে, এখন চলো, খাবার ঠান্ডা হয়ে যাবে।
ধ্রুব আয়ুষীর ঘাড়ে ঠোঁট ঠেসে ছোট্ট একটা কামড় দেয়। নরম দেহে আয়ুষী কামড়ের ব্যথায় কোঁকড়ে ওঠে, ছিটকে ধ্রুবর থেকে সরে যায়। ঘাড়ে হাত ঘষে কাতর কণ্ঠে অভিযোগ করে, ইস, রাক্ষস নাকি, এত জোরে কামড় দেয়, জ্বলছে। ধ্রুব মৃদু হেসে দু হাত প্যান্টের পকেটে প্রবেশ করায়, বুক টান টান করে দাঁড়িয়ে বলে, আমার ভালোবাসার প্রকাশের ধরন এমনই। টলারেন্স ইজ বেটার অপশন। আয়ুষী মুখ কুঁচকে নেয়। আমার জামা কাপড় বের করো, শাওয়ার নেব। ধ্রুব বাথরুমের দিকে এগিয়ে যায়। আয়ুষী বিড়বিড় করে ধ্রুবকে দু একটা কথা বলে। কাবার থেকে ধ্রুব টি শার্ট এবং ট্রাউজার বের করে বিছানার উপর রাখে, অতপর কক্ষ থেকে বেরিয়ে রান্নাঘরে চলে যায়। ধ্রুব সারাদিন কাজ করে এসেছে, খাবার খেতে হবে এখন। আয়ুষীরও প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ধ্রুব আসার আগে আয়ুষীর কোনো কিছু খেতে পারে না। ধ্রুব নিষেধ, ধ্রুব কত শত নিয়ম। মাঝে মধ্যে আয়ুষী হাঁপিয়ে ওঠে। এসব নিয়মের বেড়াজালে জর্জরিত হয়ে আয়ুষী মাঝে মধ্যে নিজেকে অতরে হারিয়ে ফেলে। ধ্রুব গোসল করে বের হয়। বিছানার ওপর তার জামা কাপড় রাখা, আয়ুষী সব গুছিয়ে দিয়ে গেছে। ধ্রুব মৃদু হাসে, ভেজা টাওয়াল পাল্টে টি শার্ট ট্রাউজার পরে নেয়, কক্ষ ছেড়ে বের হবে। হঠাৎ আয়ুষীর ফোন বেজে ওঠে। ধ্রুবর ভ্রু কুঁচকে যায়। আয়ুষীর ফোন বিছানার ওপর রাখা। ধ্রুব হেঁটে যায় ফোনের দিকে। ফোন হাতে তুলে দেখে আয়ুষীর ভাই তুষার কল করেছে। ধ্রুব কল কেটে দেয়। তুষার পরপর আরো দুবার কল করে, আবার ধ্রুব কেটে দিয়েছে। তুষার এবার বার্তা পাঠায়, বোন, তোর সাথে কতদিন কথা হয় না, দেখা হয় না, কতদিন হলো, একবার বাসায় আসবি, বাবা তোর কথা খুব বলছে। ধ্রুব ঠোঁট বাঁকায়, বিড়বিড় করে। ইমোশনাল ফুল পিপল। ধ্রুব ফিরতি বার্তা পাঠায়। আমি ভীষণ ব্যস্ত ভাই, সময় হলে একবার আসবো। ধ্রুব ফোন থেকে তুষারের নাম্বার ব্লক করে দেয়। তুষারের সাথে আয়ুষীর বাবা মায়ের নাম্বার ব্লক করে। আয়ুষী যদি তার পরিবারকে সময় দেয়, তবে ধ্রুবকে সময় দিবে কখন? ধ্রুব কি তবে আয়ুষীকে হারিয়ে ফেলবে? না না, এর চেয়ে বরং আয়ুষীর তাদের সাথে যোগাযোগ না রাখাই ভালো। আয়ুষী খাবার বেড়েছে, চেয়ারে বসে ধ্রুবর জন্য অপেক্ষা করছে। ধ্রুব সিঁড়ি ভেঙে নিচে নামছে। ভেজা চুল কপালের উপর লেপ্টে আছে, চুলের মধ্যে ফোঁটা ফোঁটা পানির বিন্দু। দেখে মনে হচ্ছে শীতের সকালে দুর্বা ঘাসের ওপর জমে থাকা শিশির ফোঁটা। ইস, ভেজা গায়ে কি সুন্দর দেখাচ্ছে ধ্রুবকে। ধ্রুব আয়ুষীর পাশে চেয়ার টেনে বসে। আয়ুষী ধ্রুবর প্লেটে সবজির পরিবর্তে মাংস দিতে চায়। আজ আয়ুষী নিজের হাতে ধ্রুবর জন্য গরুর মাংস রেঁধেছে। ধ্রুবর ভালো লাগবে দেখে প্রথমেই ধ্রুবর প্লেটে মাংস তুলে দিতে চায়, তবে ধ্রুব হাত দিয়ে আটকে দেয়, বলে, মিট না, ভেজিটেবল দাও। আয়ুষী বলে, মাংস একবার খেয়ে দেখো, ভালো লাগবে, আমি নিজে রেঁধেছি। নিজে রেঁধেছো কেন? সার্ভেন্ট আছে কি করতে? কাল থেকে যেন রান্নাঘরের আশেপাশে না দেখি তোমায়। এমন করে বলছো কেন? তোমার জন্যেও রান্না করতে আমার ভালো লাগে। আমার জন্য রান্না করার কোনো প্রয়োজন নেই। আমার সাথে থেকে 24 ঘন্টা রোমান্স করো, আমি তাতেই খুশি। আয়ুষী লজ্জায় মুখ কুঁচকে ফেলে, দ্রুত মুখ অন্যদিকে ঘুরিয়ে বিড়বিড় করে বলে। অসভ্য লোক। ধ্রুব মৃদু হাসে, সবজির প্লেট নিয়ে খেতে শুরু করে। দ্রুত খেয়ে রুমে আসো, আম ওয়েটিং। ধ্রুব চলে যায়। সার্ভেন্টের সামনে এমন কথা শুনে আয়ুষী লজ্জায় হতভম্ব হয়ে পড়ে। দ্রুত মাথা নিচু করে খেতে থাকে। সার্ভেন্ট বোকা বোকা চোখে আয়ুষের দিকে চেয়ে মুখ টিপে হেসে চলে যায়। আয়ুষী ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ধ্রুব এত নির্লজ্জ কেন? নিজের মধ্যে তো লজ্জার ছিটে ফোটা নেই। আয়ুষীকেও যখন তখন লজ্জায় মেরে ফেলে, অসভ্য লোক। ধ্রুব নিজের কক্ষে আসে, বারান্দায় ইজি চেয়ারে বসে সিগারেট ধরায়। ফোন হাতে নিয়ে ওসমানকে কল করে। ওপাশ হতে হ্যালো স্যার বলা হলে ধ্রুব গমগমের সুরে বলে, বিকেলে তৈরি থাকবে, মৃদুলের কবর দেখতে যাব। ওসমান অবাক হয়, প্রায় 1 বছর পর মৃদুলের কবর কেন দেখতে চাইছে ধ্রুব? আবার কি নতুন কোনো ফোন দেওয়াচ্ছে সে? অবশেষে উদীয়মান চাঁদের কাছে পরাজয় স্বীকার করেছে উত্তপ্ত সূর্য। বাঁকা দেহে হেলে পড়েছে পশ্চিম দিশায়। চাঁদের আলোয় ঝলমল করছে ধরা। পবিত্র আলোয় মুছে যাচ্ছে সকল গ্লানি অভিশাপ। ধ্রুব এবং ওসমান এসে থেমেছে 1 বছর পুরনো মৃদুলের কবরের সম্মুখে। কবরের ওপরে ঘাস হয়েছে, আশেপাশে দু একটা ফুলের চারা দিয়ে উঠেছে। বলা হয় ফুল পবিত্রতার প্রতীক। মৃদুল সর্বদা পবিত্র ছিল, সেই জন্যই কি তার কবরে ফুল ফুটেছে? ধ্রুবর ঠোঁট হাসে, ওসমানের দিকে চেয়ে শুধায়, কবর খোঁড়ো ওসমান। কি করবো স্যার? কবর খুঁড়বে। ধ্রুবর স্পষ্ট উত্তর।
ওসমানের আঁখির আকার অস্বাভাবিক হয়, চোখের কোণে বিস্ময়ের আভা লেপ্টে, ঠোঁট দুখানা হালকা ফাঁক হয়ে হ আকৃতি ধারণ করেছে। কি হয়েছে? এমন করে তাকিয়েছো কেন? যা করতে বলা হয়েছে করো। ধ্রুব ধমক দেয়। ধ্রুবর কঠিনতম চিৎকারে কবরের আশেপাশে গর্তে লুকিয়ে থাকা শেয়ালেরা কুকিয়ে ওঠে। গাছে গাছে বসে থাকা শকুন চিৎকার দেয়। মুহূর্তেই কবরের পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর। গা শিরশিরে, ওসমানের কপাল থেকে ঘাম ঝরে। ওসমান কপালের ঘামটুকু আঙুল দিয়ে মুছে শীতল কণ্ঠে বলে, আপনি যা আদেশ দেবেন স্যার। ওসমান কবর খুঁড়তে শুরু করে। কবর খোঁড়ার শব্দ ধ্রুবর কাছে অত্যন্ত মধুর শোনে। ধ্রুব বুকে হাত ভাঁজ করে চেয়ে রয় কবরের মাটির দিকে। কবর সম্পূর্ণরূপে খোঁড়া হয়। ধ্রুব কবরের সামনে আসে, মাথা ঝুঁকে কবরের দিকে তাকায়। কবরের মধ্যে মৃদুলের অস্তিত্বের ছিটে ফোটাও নেই, সব নিঃশেষ হয়ে গেছে। পোকামাকড় কবর ছেড়ে ঝাঁকে ঝাঁকে বাইরে বেরিয়ে আসছে। সে কি বিভৎস দৃশ্য! সাধারণ মানুষের গা কেঁপে উঠে যায়। অথচ ধ্রুব নির্বিকার চিত্তে চেয়ে রয় কবরের দিকে। কবরের মধ্যে থেকে মারাত্মক দুর্গন্ধ বের হচ্ছে। গন্ধে বোধহয় ওসমানের অজ্ঞান হবার উপক্রম। ওসমান নাকের রুমাল চেপে ধরে বলে, স্যার এখন কি করব? ধ্রুব কথা বলে না, হাঁটু গেড়ে বসে মৃদুলের কবরের পাশে। অতপর বলে, তুই হেরে গেছিস মৃদুল। আমি তোকে হারিয়ে দুর্দান্তভাবে জিতে গেছি। তুই পৃথিবীর ময়লা হয়েছিস, অথচ আমি আমার পৃথিবী জিতে নিয়েছি। তুই যন্ত্রণা ভোগে ধীরে ধীরে ক্ষয় হয়েছিস, অথচ আমি তোর ভালোবাসা মানুষের দেহের ভাঁজে ডুবে প্রতিদিন সুখের নেশায় ক্ষয় হচ্ছে। অবশেষে তুই হেরে গেলি, আর আমি কে দুর্দান্তভাবেই না জিতে গেলাম। ধ্রুব অত্যন্ত বিভৎসভাবে হাসছে। একে তো রাতের আধার, তার মধ্যে কবরের মাঝখানে বসে আছে ধ্রুব। এই মুহূর্তে ধ্রুবর হাসি ওসমানের গায়ের পশম জাগিয়ে তুলছে। ওসমান ভয়ে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। ধ্রুব এবার উঠে দাঁড়ায়। মৃদুলের কবরের আশেপাশে অনেকক্ষণ ধরে একটা কুকুর খুরখুর করছিল। ধ্রুব এবার কুকুরটার দিকে মনোযোগ দেয়। কুকুরের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে, ক্ষুধা পাচ্ছে বুঝে? কুকুর ঘেউ ঘেউ করে ওঠে, অর্থাৎ হ্যাঁ, ক্ষুধায় মরে যাচ্ছে সে। ধ্রুব হাসে, কুকুরটার মাথায় হাত বুলিয়ে বলে, আমি এসে গেছি না, এবার থেকে আর ক্ষুধা লাগবে না। কুকুর কৃতজ্ঞতার দৃষ্টিতে চায় ধ্রুবর দিকে। ধ্রুব তার পকেট থেকে বন্দুক বের করে। তারপর একটা গুলির শব্দ। কবরের পরিবেশ ঝাঁঝরা হয়। ওসমান চকিতে নিচে যায়। কুকুরটা মাটিতে গড়িয়ে পড়েছে। গুলিবিদ্ধ হওয়ার ব্যথায় মাটিতে গড়াগড়ি খাচ্ছে, ছটফট করছে। ওসমান আটকে উঠে ধ্রুব একটা নিরীহ কুকুরকে কি করে মেরে ফেললো? কি দোষ করেছে এই কুকুরটি? ধ্রুব বন্দুক পকেটে পড়ে ওসমানের দিকে চেয়ে আদেশ দেয়, কুকুরটিকে মৃদুলের কবরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। ওসমান ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবর দিকে চায়। ধ্রুব চোখ শুরু করে। ধ্রুব দ্বিতীয়বার হাড় কাঁপানো ধমক দেওয়ার আগেই ওসমান দ্রুত কুকুরটার মৃতদেহ টেনে মৃদুলের কবরে ফেলে। তারপর কবরের মাটি চাপা কুকুরটার মৃতদেহ ঢেকে দেয়। ধ্রুব হেঁটে চলে যাচ্ছে সেখান থেকে। হয়তো গাড়িতে উঠছে সে। ওসমান কপালের ঘাম মুছে ধ্রুবর পিছু পিছু আসে। ওসমান, তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি আজ এসব কেন করলাম। ধ্রুব গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুঝে বলল। ওসমান কপালের ঘাম মুছে বলল, আপনি যা করেন তাতে আমার প্রশ্ন থাকতে পারে না স্যার। আমি তো সামান্য এক গোলাম স্যার। গোলামের আবার কিসের প্রশ্ন? ধ্রুব আধো আধো চোখ খোলে, ঘাড় সামান্য কাত করে ওসমানের দিকে চায়। অতপর মৃদু নিঃশ্বাস ছেড়ে আবার সিটে হেলান দিয়ে চোখ বুঝে ঠান্ডা কণ্ঠে শোধায়, জানো ওসমান, তোমার ম্যামকে আমি জিতে নিয়েছি ঠিকই, তবে এখনো সে পরিপূর্ণভাবে আমার নয়। সে আমাকে লুকিয়ে মৃদুলের কবরে আছে। ঘন্টার পর ঘন্টা সে এখানে বসে তসবি পড়ে, পরকালে মৃদুলের সুখ চায়। এসবের মাঝখানে আমি কোথায় কোথায় আমি কি যেতে গিয়ে হেরে যাচ্ছি না? হ্যাঁ, যাচ্ছি। তাই আজ মৃদুলের কবর থেকে মৃদুলের সকল চিহ্ন মুছে দিলাম। আর সে এখন থেকে একটা কুকুরের জন্য কান্না করবে, তসবি পড়বে। মৃদুলের জন্য আর কিছুই নেই। অবশেষে আমি সফল। মৃদুল হেরে যাবে আর আমি জিতে যাব। হতবাক ওসমান কথা বলতে ভুলে যায়। ধ্রুব কি আদৌ মানুষ? কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি করে এত হিংস্র হয়? ধ্রুব আর কত নিচে নামাবে নিজেকে, আর কত খারাপ হবে? খারাপ হওয়ার সকল সীমা এসে পেরিয়ে গেছে। একে কেউ কি নেই যে ধ্রুবকে শাস্তি দেবে? ধ্রুব এমন করে যন্ত্রণায় ভুগবে যেমন করে ভুগেছে ধ্রুবর হাতে খুন হওয়া সকল মানুষ।
নাকি ধ্রুব কখনো শাস্তি পাবে না, জয় ছিনিয়ে নেবে বাই হুক অর বাই ক্রুক। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। রাতের আধারের সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। ধ্রুব এখনো বাড়ি ফেরেনি। আইসি ধ্রুবর জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত। সারা গা আজ কেন যেন ম্যাচ ম্যাচ করছে। আইসি শাড়ির আঁচল টেনে বিছানা ছাড়লো, আলমারি খুলে কিছু একটা খুঁজলো। আলমারির ভেতরের একদম কর্নারে কাঙ্ক্ষিত বস্তু পেয়েও গেল। আইসি আলমারি বন্ধ করে দিল। হাতে থাকা জিনিসটাকে যত্ন করে মুঠোয় পুরে বিছানায় এসে বসে। আইসি হাতের মুঠো খুঁড়ে জিনিসটার দিকে চায়। মৃদুলের একটু সুন্দর ছবি। এই 1 বছরে আইসির কাছে মৃদুলের যত স্মৃতি ছিল সব ধ্রুব নিশ্চিহ্ন করে দিয়েছে। শুধুমাত্র এই ছবি আইসি অনেক লুকিয়ে নিজের কাছে রেখেছে। ছবিতে মৃদুল কি সুন্দর করে হাসছে। আইসি যখন মৃদুলের এই হাসি মাখা ছবি দেখে আইসির চোখ ভেজে ওঠে। মৃদুলের ছবিতে কত শত চুমু আঁকে। মৃদুলকে আইসি ভুলতে চেয়েছিল, অথচ কি দুর্ভাগ্যের কথা। আইসির মনে 1 বছর পরও মৃদুলের স্মৃতি এখনো পূর্বের ন্যায় তাজা, ফকফকা। আইসির চোখ থেকে টুপ করে 1 ফোঁটা জল গড়িয়ে ছবি ফ্রেমের ওপর পড়ে। আইসি মৃদুলের ছবিতে আলতো করে হাত বোলায়। আখিতে অশ্রুর আগমন, কণ্ঠনালী কাঁপছে। আইসি বিড়বিড় করে শুধায়। কেন এমন করলি মৃদুল? হঠাৎ টুপ করে কোথা হতে ধ্রুব এসে আইসির কোলে মাথা রাখে। আইসি হকচকিয়ে যায়। ছবিটি দ্রুত শাড়ির আঁচলের নিচে লুকিয়ে ফেলে। ততক্ষণে ধ্রুবর চোখে ছবিটি পড়ে যায়। ধ্রুব পাত্তা দেয় না। মৃদু হেসে আইসির গাল টেনে বলে। মন খারাপ? আইসি হাতের পিঠ দিয়ে ভেজা চোখ মুছে হাসার অভিনয় করে বলে। না। ধ্রুব ভ্রু কুচকে আঙুল উঁচু করে আইসির গাল থেকে অশ্রুবিন্দু ফেলে দেয়। আইসি বুঝে যায় সে আবারও ধরা পড়ে গেছে। আইসি ইতি উতি কুচে মুখশ্রী আড়াল করতে চায়, পারে না। ধ্রুব ততক্ষণে আইসির থুতনি চেপে মুখ নিচের দিকে করে নিয়েছে। আইসি ব্যথা পায়, বলে। ছাড়ো, ব্যথা পাচ্ছি। ধ্রুব ছাড়ে না, বরং গমগমের সুরে বলে। মৃদুলকে আবারও মনে করেছ? আইসি কথা বলে না। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে ধ্রুব চোখ বুঝে নেয়। ক্লান্ত সুরে বলে। চুল টেনে দাও, বড্ড মাথা ধরেছে। আইসি হাত গড়িয়ে দেয় ধ্রুবর চুলে। কি সিল্কি ধ্রুবর চুল, হাত যেন ফসকে যায় বারবার। আইসি মনের সুখে ধ্রুবর চুলে হাত বুলিয়ে যাচ্ছে। ধ্রুব চোখ বুঝে বলল। খেয়েছে কিছু? আইসি বলল। না, তুমি না এলে তো খাবার খাওয়া যাবে না। ধ্রুব আইসির কোল থেকে উঠে বসে, টি শার্ট টেনে টুনে ঠিক করে বলে। চলো খেয়ে নেই। আইসি উঠে দাঁড়ায় বিছানা থেকে, আঁচল টেনে ঠিক করে ধ্রুবর সাথে বেরিয়ে যায়। ধ্রুবর খাওয়া শেষ। আইসি তখনও খাচ্ছে। ধ্রুব সব কাজ অত্যন্ত দ্রুত করে। হাতের সাথে তার মস্তিষ্কের গতি যেন আস্ত চিতাভাগ। ধ্রুব ঠিক বলে সে আসলেই একটা চিতাভাগ, যার লাগাম আইসি কখনোই স্পর্শ করতে পারে না। ধ্রুব দৌড় আইসি থেকে 5 কদম এগিয়ে। আইসি এবার গুছিয়ে কক্ষে আসে। কক্ষের দরজা খুলে ভেতরে প্রবেশ করলে আইসির চোখ কপালে ওঠে। ধ্রুবর হতে মৃদুলের সেই ছবিখানা। আইসির বুক ধড়াস করে ওঠে। দ্রুতপদে এগিয়ে যায় ধ্রুবর দিকে। ধ্রুব ততক্ষণে রাগে কাঁপছে। আইসি ধ্রুবর থেকে ছবির ফ্রেম ছিনিয়ে নিতে চায়, পারে না। ধ্রুব আগুন চোখে আইসির দিকে দৃষ্টি নিক্ষেপ করে। আইসি ভয়ে সিটিয়ে যায়। ধ্রুবর রাগকে আইসির ভীষণ ভয় পায়। রাগ হলে ধ্রুব তখন মানুষ থাকে না, বন মানুষে পরিণত হয়। যা ইচ্ছে হয় তাই করে। নিজেকে রক্তাক্ত করে, ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তবে আইসিকে রাগের বশে ধ্রুব এখন পর্যন্ত আঘাত করেনি। তবে ধ্রুব নিজেকে যখন আঘাত করে, আইসির মনে হয় ধ্রুব যেন স্বয়ং আইসিকে আঘাত করেছে। ধ্রুবর শরীর থেকে যখন রক্ত ঝরে, আইসির মনে যেন কেউ ছুরি দিয়ে রক্তাক্ত করে ফেলে। আইসি অনুভব করে ধ্রুবর ব্যথা, ধ্রুবর যন্ত্রণা। এ যেন এক আত্মা, 2 দেহ। কাজ ভাঙার শব্দে আইসি ধ্যান ভাঙে। আইসি চৌকিতে মাটিতে তাকায়। মৃদুলের শেষ চিহ্নটুকু ধ্রুব নিঃশেষ করে দিয়েছে। আইসির চোখ ভেজে। ধ্রুব আইসির হাত চেপে ধরে। আইসির চোখ মেলে ধ্রুবর দিকে চায়। ধ্রুব রাগে গড়গড় করে বলে। মৃদুলকে ভুলতে পারছো না, আমি আপন করতে পারছো না। কি চাইছোটা কি তুমি? আইসি কেঁদে বলে। আমি ব্যথা পাচ্ছি ধ্রুব। ওহ ড্যাম, একটু ঝুলিয়ে ব্যথা শেষ হয়ে যাও, অথচ আমার বুকে প্রতিনিয়ত ব্যথা দিচ্ছে। শেষ হও। ধ্রুব আইসির হাত ছেড়ে দেয়। আইসি হাত ঘষে ধ্রুবর দিকে চায়। ধ্রুব তখন রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ধ্রুব মাটিতে থাকা ভাঙা কাচের উপর হেঁটে বারান্দায় চলে যায়।
ধ্রুবর পায়ের কাছ ফুটে রক্ত ঝরছে, তরল রক্তে মাটির কার্পেট ভিজে যাচ্ছে। কার্পেটে লাল ছোপ ছোপ রক্ত দেখে আয়ুষী আটকে ওঠে। দৌড়ে বারান্দায় যায় সে। ধ্রুব ইজি চেয়ারে বসে দুলছে, দু চোখ বুঝে চেয়ারে হেলান দিয়ে রাগ সামলানোর চেষ্টা করছে। আয়ুষী ধ্রুবর পায়ের কাছে বসে, ধ্রুবর পা হাত দিয়ে ছুঁয়ে দিয়ে অস্থির চিত্তে বলে। ধ্রুব চলো, ব্যান্ডেজ করবে, তোর পা অনেকটা কেটে গেছে। ধ্রুব তাচ্ছিল্যের হাসি হেসে বলে। ও, আমার কষ্ট তোমার চোখে পড়ে তাহলে? ধ্রুব, আমি তোমায় ভালোবাসি, কেন এমন কথা বলছো তুমি? আমাকে ভালোবাসো? তবে মৃদুলের জন্য এখনো কেন চোখে জল ফেলছ? তোমার আর মৃদুলের মাঝখানে আমি কোথায় আইছি? বলো, কোথায় আমি? আইসি, আমি কি করে মেনে নেব যাকে আমি ভালোবাসি সে অন্য পুরুষের জন্য চোখের পানি ফেলছে? আমি হেল্পলেস আইসি, প্লিজ আমাকে এইভাবে তেলে তেলে মেরে ফেলো না। আয়ুষী ভেজা চোখে ধ্রুবর দিকে চেয়ে থাকে। ধ্রুব কষ্ট দেখে আয়ুষীর বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সত্যি কি আয়ুষী ধ্রুবকে তার আচরণ দিয়ে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে? ধ্রুব এবার উন্মাদের ন্যায় চেয়ারে উঠে ওঠে, আবার কাচের উপর হেঁটে ড্রয়ার থেকে চুরি নিয়ে আয়ুষীর হাতে ধরিয়ে দিয়ে বলে। না, নিজের হাতে আমি একেবারে মেরে ফেলো, তারপর মৃদুলকে মনে করে যত ইচ্ছা কেঁদো, কিন্তু প্লিজ আমার সামনে অন্য পুরুষের জন্য চোখের জল ফেলো না। আমার বুকে কষ্ট হয়, ভীষণ কষ্ট। আয়ুষী ফ্যাল ফ্যাল দৃষ্টিতে ধ্রুবর দিকে চেয়ে রয়। ধ্রুব আবার বলে। মারো আমাকে। ধ্রুবর চিৎকারে আয়ুষীর দেহ কম্পিত হয়। আয়ুষীর ধপ করে হাত থেকে ছুরি ফেলে দেয়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে ধ্রুবকে। ধ্রুব আয়ুষীর পিঠে হাত গড়িয়ে আয়ুষীর ঘাড়ে মুখ ডোবায়। আয়ুষী ধ্রুবর পিঠ খামছে ধরে কেঁদে পড়ে। এমন করে বলো না ধ্রুব, আমি তোমায় মারতে পারবো না। একজনকে হারিয়েছি, অপরজনকে হারানোর শক্তি আমার নেই। তোমাকে হারানোর কথা ভাবলেও আমার বুক কাঁপে ধ্রুব। ধ্রুব মিহি হাসে, আয়ুষীর পিঠে হাত বুলিয়ে মন খারাপের অভিনয় করে বলে। মৃদুলকে সম্পূর্ণরূপে ভুলে যাওয়া এসে। আয়ুষী ধ্রুবর পিঠের শার্ট মুছে ধরে কেঁদে বলে। আজ থেকে মৃদুলকে আমি ভুলে গেছি, ভুলে গেছি আমি মৃদুলের সকল স্মৃতি। ধ্রুব মুচকে হাসে, বিড়বিড় করে শোধায়। আহারে, ইমোশনাল ফুল গার্ল। ধ্রুব আয়ুষীর কানের পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। আয়ুষী কেঁপে ওঠে। ধ্রুব আয়ুষীর কানে ঠোঁট ঠেসে রেখে হির হির কণ্ঠে আবদার করে। আজ রাত আমার আবার তোমাকে চাই, রক্ত যাবা, আবার তোমার শরীরে উষ্ণ চুম্বনে কি নিজেকে হারিয়ে ফেলতে চাই। তোমার ঠোঁটের ভাঁজে ঠোঁট রেখে ভুলে যেতে চাই সকল কষ্ট, কাল গোলাপ হয়ে নামতে চাই তোমার মনের বাগানে। ধ্রুবর কথা শুনে আয়ুষীর বুক ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে। আয়ুষী ধ্রুবর ঘাট থেকে মুখ সরায়, মৃদুর স্বরে বলে। কিন্তু ধ্রুব, তোমার পা। ধ্রুব আয়ুষীকে কোলে তুলে নেয়। আয়ুষী নাকে নাক ঘষে হুইস্কি কণ্ঠে বলে। তোমার ছোঁয়ায় আমার সকল ব্যথা সুখ হয়েছে, তুমি আমার সুখ হবে রক্ত যাবা, কথা দিচ্ছে আমার সুখের রাজ্যে রানী করে রাখবে তোমায়। আয়ুষী মৃদু হাসে, পূর্বের সমস্ত মন খারাপ হু হু করে পালিয়ে যায়। ঠোঁট টেনে হেসে বলে। পাগল। তোমার জন্য। আয়ুষী ধ্রুবর চুলে হাত গুজে দেয়। ধ্রুব তখন আয়ুষীর গলায় মুখ গুজে উষ্ণ ঠোঁটে স্পর্শ দিতে ব্যস্ত। আয়ুষীর কথা তার কানে প্রবেশ করেনি। আয়ুষী অনুভব করছে ধ্রুবর অস্থির আচরণ, ব্যাপরোয়া ভালোবাসা, বেহায়া হাতের স্পর্শ। ইস, আয়ুষী যে মুখে আজ মরেই যাবে। প্রতিবার এমন কেন হয়? যতবার ধ্রুব আয়ুষীকে ছুঁয়ে দেয় আয়ুষীর ততবার ধ্রুবর স্পর্শ নতুন মনে হয়। ধ্রুবর অস্থিরতা আয়ুষীকে ভাসিয়ে নিয়ে যায় মাদকতার অন্যান্য পর্যায়ে। ধ্রুব যখন ভালোবেসে আয়ুষীর কি যে সুখ লাগে। ইস, ভালোবাসা কি ভীষণ সুখে! তবে এই সুখ একদিন দুঃখে পরিণত হবে। আফসোস, সুখের নেশায় ডুবে থাকা আয়ুষী শেষ সম্পর্কে অজ্ঞতই থেকে গেল। কদিন ধরে আয়ুষীর মন খারাপ, আকাশ বাতাস মিথ্যা করার মতো তীব্র এক মন খারাপ জেগে বসেছে তার ছোট্ট হৃদয়। সেই মন খারাপের রেশ ধরে মনের ভেতর গুমড়ে কেঁদে কেঁদে উঠছে। নিজেকে ধ্রুবর এই বিশাল বাড়িতে ভীষণ একা একা লাগে। দম বন্ধ হয়ে আসতে চায়। একলা মনে বিবশ হয়ে চেয়ে রয় জানালার দিকে। জানালার ওপারে পিচ ঢালা সড়ক, সড়কের ওপর হেঁটে যাচ্ছে শতপথী, ব্যস্ত গাড়ির চাকা। সবাই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মন খুলে নিঃশ্বাস নিতে পারছে, অথচ আয়ুষী পারছে না। আয়ুষীর যে সে সাহস নেই। ধ্রুব আয়ুষীকে এক প্রকার বন্দি করে রেখেছে এই বিশাল বাড়িটিতে। ধ্রুবর বাড়ি কেউ বাইরে থেকে দেখে অবশ্যই বলবে বাড়িটির ভেতরে থাকা মনুষ্যরা কি ভীষণ সুখী। অথচ আয়ুষী জানে এই চার দেয়ালের মধ্যে আটকে থেকে আয়ুষী ক্লান্ত। শিকলে আটকে থাকা চড়ুই পাখির ন্যায় ছটফট করে আয়ুষী। দিন শেষে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে হয়, অথচ কাদাও যে তার নিষেধ।
আয়েশি চাইলেও চোখের জল ফেলতে পারে না, চাইলেও ঘর ছেড়ে দুপা ফেলে দেখতে পারে না পৃথিবীর সৌন্দর্য, বসন্তের রং, বর্ষার থই থই জল, গ্রীষ্মের দাবানল। আয়েশি পারে না, কিছুই পারে না। কারণ ধ্রুবর কথা অমান্য করে আপন মর্জি মতো চললে ধ্রুব নিজেকে আঘাত করে বসে, রক্তাক্ত করে নিজের দেহ। আয়েশি তখন কষ্টে শেষ হয়ে যায়, বুকের ভেতর রক্তক্ষরণ হয়। ধ্রুবকে ভালো রাখতে আয়েশি নিজের সমস্ত শখ আহ্লাদ নদীর অতলে ভাসিয়ে দিয়েছে। আয়েশি ভুলে গেছে নিজের মধ্যে থাকা এক স্বয়ং সম্পূর্ণ সত্তাকে। মন খারাপকে পুঁজি করে আয়েশি বাগানে এসে দাঁড়ায়, কাঁধের শাল দুহাতে গায়ের সাথে চেপে ধরে দূরে চোখ রাখে। অদূরের একটা খাঁচা রাখা, খাঁচার ভেতর দুটো বাঘ আরামে শুয়ে আছে। বৈকালিক ঘুম বোধ হয়। আয়েশি ধ্রুবর বাড়ি আসার পর থেকে এই বাঘদের দেখে এসেছে। ধ্রুব অবসর সময়ে বাঘদের সাথেই কাটায়। সাধারণ মানুষ যেমন বিড়াল কুকুর পোষে মাথায় হাত বুলিয়ে আদর করে, ঠিক তেমন ধ্রুব এই বাঘদের নিজের সন্তানের মতো আদর করে। ধ্রুবর মধ্যে আদৌ কি কোনো ভয় ডর আছে? না, নেই। তাই দুটো বন্য বাঘকে পুষছে। ধ্রুব অনেকবার চেয়েছে আয়েশিও ধ্রুবর মতো তার পোষা বাঘদের আদর করুক, আয়েশি করেনি। বাঘদের দেখলে আয়েশি ভয়ে চেঁচিয়ে ওঠে, আয়েশির পশম কেঁপে ওঠে। মনে হয় বাঘেরা আয়েশির আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে। আয়েশির ভয় নিয়ে ধ্রুবর শিকি টিটকারি সারাক্ষণ আয়েশিকে নিয়ে খ্যাপায়। ধ্রুবও না, হাসতো এক খারাপ লোক, অকারণে আয়েশিকে শুধু খ্যাপায়। আয়েশি চোখ সরায়। বাগানে নতুন কালো গোলাপ ফুটেছে। বাগানের এক পাশ কালো রঙের গোলাপে কি সুন্দর করে সেজে উঠেছে। সম্পূর্ণ বাগান গোলাপের ঘ্রাণে মম করছে। আয়েশি একটা ফুল হাতে ধরে নাক দিয়ে ঘ্রাণ শুকে। ইস, কি আদুরে ঘ্রাণ! নাকের মধ্যে প্রবেশ করে, মস্তিষ্ক অবধি শীতল করে দিচ্ছে। আয়েশি চোখ বুঝে ফেলে। ফুলের পবিত্র সুঘ্রাণে আয়েশির সমস্ত মন খারাপ হু হু করে পালিয়েছে। কি করছে এখানে? ধ্রুব এসে আয়েশির পাশে দাঁড়ায়। আয়েশি হাতে ধরা ফুলটির দিকে ধ্রুবকে ইশারা করে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, দেখো ধ্রুব, গোলাপ ফুলটা কত সুন্দর, ঘ্রাণ শুকে দেখো ভীষণ সুন্দর। আয়েশি ফুলের কাছে ঝুঁকে এলো, চোখ বন্ধ করে ঘ্রাণ শুষে নিল নিজের ভেতর। সঙ্গে সঙ্গে শরীর যেন কাঁপুনি দিয়ে উঠল তার। মনে হলো এক ঝাঁক ঠান্ডা বাতাস তার গলার কাছে সুরসুরি দিয়ে গেল। আয়েশি উত্তেজিত কণ্ঠে বলল, আমায় এই ফুল ছেড়ে কানে গুঁজে দেবে ধ্রুব? ধ্রুব এতক্ষণ আয়েশির কারণে রাগে অঙ্গার হচ্ছিল। একটা সামান্য গোলাপ ফুলের প্রতি আয়েশির এত মুগ্ধতা ধ্রুবের সহ্য হচ্ছে না। আয়েশির চোখে শুধুমাত্র একজনই মুগ্ধ হয়ে রবে, সে হলো ধ্রুব স্বয়ং। অন্য কিছু আয়েশিকে মুগ্ধ কেন করবে? ধ্রুব সব কিছু ভেঙে গুড়িয়ে দেবে তবে। কথা বলছো না কেন ধ্রুব? দেবে কালো গোলাপ নিজ হাতে কানে গুঁজে? ধ্রুব এবার হাসার ভান করলো। আয়েশিকে পেছন থেকে জড়িয়ে ধরে থুতনি রাখলো তার ঘাড়ে ভাঁজে। ঠোঁট উল্টে বলল, ক্ষুধা লেগেছে খুব, খাবার কি পাওয়া যাবে আজ? ধ্রুবের কথায় আয়েশি সব ভুলে ব্যস্ত হয়ে পড়ল। ধ্রুবকে নিজে থেকে ছাড়িয়ে নিয়ে বলল, আমি তো ভুলেই গেছি দুপুরের খাবারের কথা। তুমি 5 মিনিট বসো, আমি টেবিলে খাবার বাড়ছি। আয়েশি চলে গেল। ধ্রুব এবার আগুন চোখে গোলাপ ফুলের দিকে তাকালো। আয়েশির ছুঁয়ে দেওয়া গোলাপ ফুল একটানে ছিঁড়ে ফেললো গাছ থেকে। অতপর সেই সুন্দর গোলাপ ফুলটা অত্যন্ত হিংস্রভাবে পায়ের তলায় জুতো দ্বারা পিষে ফেললো। গোলাপ ফুলের বোধহয় অনেক কষ্ট হলো। মন ভাঙার ন্যায় ক্যাক ক্যাক আওয়াজ হলো জানো। অভিশাপ দিল কি ধ্রুব নামক এই পাষণ্ডকে? কেমন নিষ্ঠুরভাবে পবিত্র এক ফুলকে খুন করে ফেললো। হায়, ধ্রুবর হৃদয় যে পাথরের তৈরি। ধ্রুব, আমি আজ বাবার বাসায় যাব, খুব মনে পড়ছে আমার ওদের কথা। ধ্রুব খাবার খাওয়ার ফাঁকে চোখ তুলে আয়েশির দিকে তাকালো। আয়েশি এক বুক আশা নিয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। বাবার বাসায় যেতে নিশ্চয়ই ধ্রুব আপত্তি করবে না। ধ্রুব নিশ্চয়ই অতটা নিষ্ঠুর হবে না। ধ্রুব মাথা নত করে খাবার খেতে শুরু করে। আয়েশির সমস্ত আশ্বাসকে দুমড়ে মুচড়ে দিয়ে বলে, প্রয়োজন নেই, বেশি দেখতে ইচ্ছে হলে ওদের এখানে আসতে বলো। আয়েশি কিঞ্চিত বিরক্ত হয়, বলে, এটা কেমন কথা ধ্রুব? ওরা কেন এখানে আসবে? বাবা কখনো এই বাড়িতে আসতে রাজি হবে না। তাহলে যাওয়ার দরকার নেই, বাড়িতে বসে থাকো। আমি যেতে চাইছি। ধ্রুব কঠিন চোখে আয়েশির পানে চোখ রাখে, রাগ প্রকাশ করে বলে, আমি মানা করেছি। তুমি কি আমায় বন্দি করতে চাইছো? ধ্রুব মিহি হেসে মাথা নিচু করে খেতে খেতে বলে। খানিকটা তাই। আয়েশি থমকে যায়। চারপাশে যেন ভূমিকম্প অনুভব করে। মাথার উপর আস্ত এক পাহাড় ধসে পড়ে। ধ্রুব কি তবে? আয়েশি বলে। কেন? ধ্রুবর স্পষ্ট উত্তর, কারণ তোমার সম্পূর্ণ দুনিয়া জুড়ে শুধু আমার বসবাস হবে,
তোমার দিবস শুরু হবে আমায় ঘিরে। রাতের অন্ধকার কাটবে আমার বুকের উষ্ণ ছোঁয়ার স্পর্শে। তোমার সবটা হবে আমিময়। আমায় ভালো রাখতে যদি তোমার প্রিয়জন বিসর্জন দিতে হয়, তবে তাই করবে। ধ্রুব চেয়ার ছেড়ে উঠে পড়ে। আয়ুষী শুধু চেয়ে থাকে ধ্রুবটিকে। এই কোন ধ্রুবকে দেখছে সে? এই ধ্রুবকে কি আদৌ আয়ুষী চেনে? না, চেনে না। এই ধ্রুব তো কোনো অন্য এক ধ্রুব। এই ধ্রুব আয়ুষীর থেকে সবকিছু কেড়ে নিতে জানে। আদৌ ভালোবাসতে জানে কি? ভালোবাসার অর্থ কি কেড়ে নেওয়া, নাকি প্রিয় মানুষের জন্য নিজের সমস্ত স্বার্থকে ছেড়ে যাওয়া? আয়ুষী বেশ কয়েকবার তার মায়ের সেল ফোনে কল করল, অথচ বারবার ওপাশ থেকে এক মিষ্টি কণ্ঠী বলে। আয়ুষী অবাক হয়, বিমূঢ় দৃষ্টিতে চেয়ে থাকে ফোনের দিকে। বাবা মায়ের কোনো অসুখ হলো না তো? আয়ুষী চিন্তায় চিন্তায় সে রাত আর ঘুমোতে পারল না। সারা রাত বিছানায় শুয়ে ছটফট করে গেল। ধ্রুব দেখল সে নির্বিকার হয়ে আয়ুষীকে বুকে জড়িয়ে ঘুমে তলিয়ে গেল, অথচ আয়ুষী জেগে রইল সারাটা রাত। আজ ধ্রুবর বুকে আয়ুষীর সহ্য হচ্ছে না, মাথা যন্ত্রণা করছে। আয়ুষী মনস্থির করল সকাল হলে সে বাবার বাসায় যাবে। ধ্রুব যা বলুক তবুও যাবে। বাবা নিশ্চয় আয়ুষীকে মনে করছেন। মা পথপানে আয়ুষীর অপেক্ষায় চেয়ে আছেন। ধ্রুব অফিসে চলে গেলে আয়ুষী ভোর খাপড়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। বাবার বাসায় এসে কলিং বেল বাজায়, দরজা খুলে দেয় তুষার। কতদিন পর ভাইকে দেখে আয়ুষীর চোখ ভরে আসে। আয়ুষী ঝাঁপিয়ে পড়ে ভাইয়ের বুকে। তুষার ঠায় দাঁড়িয়ে থাকে নিজের স্থানে। আয়ুষী ভাইয়ের বুকে লেপ্টে কেঁদে কুটে একাকার হয়। তুষার ঠোঁট টিপে নিজেকে শান্ত করে শান্ত স্বরে শুধায়। কেন এসেছিস তুই? আয়ুষী হতভম্ব হয়ে সরে দাঁড়ায়, মাথা তুলে ভাইয়ের দিকে চায়। আশ্চর্য হয় আয়ুষী, এই কোন তুষার ভাইকে দেখছে আয়ুষী? এই তুষার ভাইকে তো আয়ুষী চেনে না। এই তুষার তো অন্য কোনো। আপাদমস্তক কাঠিন্যের চাদরে মোড়ানো। আয়ুষী ফ্যাল ফ্যাল চোখে চেয়ে থাকে, বলে। ভাই, এটা আমার বাবার বাসা। আমি কি আসতে পারি না? না। তুমি কি রেগে আছো আমার উপর ভাই? পর লোকের লগে রাগ করে কি ফায়দা? আমি পর? আয়ুষী আহত ভঙ্গিতে বলে। তুষার কাটছাট কণ্ঠে বলে। হ্যাঁ পর। যে বোনকে বাইয়ের দুদিনে পাওয়া যায় না সেই বোন পরই। যে মেয়েকে বাবা মায়ের মরণকালে খুঁজে পাওয়া যায় না সেই মেয়ে পর না তো কি? তুষারের বাক্যে আয়ুষীর চারপাশ ঝরঝর করে ভেঙে পড়ে। চোখের দৃষ্টি ঘোলাটে হয়, মাথা ঘুরে ওঠে। আয়ুষী ভেজা পলক ঝাপটে কম্পিত কণ্ঠে বলে। বাবা মা? হ্যাঁ, তারা আর নেই। আয়ুষী বিস্মিত, বিমূঢ়, হতভম্ব হয়ে বাঁ দিকে হেরে পড়ে। সঙ্গে সঙ্গে হাত দিয়ে আটকে ধরে সিঁড়ির হাতল। বিশ্বাস হচ্ছে না, সব কেমন দুঃস্বপ্ন মনে হচ্ছে। বাবা মা নেই, মারা গেছেন, অথচ আয়ুষী জানে না। কেউ তাকে জানানোর প্রয়োজন বোধ করেনি। আয়ুষী কি তাদের মেয়ে না? আয়ুষী কি তবে আর কাউকে বাবা বলে আহ্লাদ করতে পারবে না? মায়ের কাছে আদরের বায়না ধরতে পারবে না? ইন্নালিল্লাহ। আয়ুষী কিছুক্ষণ থম মেরে বসে থাকে, মাটিতে ধপ করে বসে ঘোলা দৃষ্টিতে মাটিতে চেয়ে থাকে। কেন কষ্ট পাওয়ার নাটক করছিস? তুই নিজে আমার বাবা মাকে মেরেছিস। তুষারের চোখেও জল। আয়ুষী মাথা তুলে আহত কণ্ঠে প্রশ্ন করে। আমি মেরেছি ওদের? হ্যাঁ, তুই ওদের মেরেছিস। খুনি তুই, খুনি। আয়ুষী দুহাতে কান চেপে ধরে চিৎকার করে। চুপ করো তুমি। ওদের মারিনি আমি। আমি কিভাবে ওদের মারবো? আমি আমার বাবা মাকে প্রচন্ড ভালোবাসি ভাই। দোহাই লাগে, আমায় এমন কথা বলো না, দোহাই তোমার। তুষার চুপ করে থাকে। তার বুকটাও যে ফেটে যাচ্ছে। নিজের প্রাণের চেয়ে প্রিয় বোনকে কঠিন মৃত্যুতুল্য কথা বলতে সে চায় না, অথচ মনে যে ক্ষোভ জমে আছে তা নিবারণ করতে এটুকু যে বলতেই হতো। তুষার এবং আয়ুষী মুখোমুখি বসে আছে। তুষার আয়ুষীর দিকে পানির গ্লাস এগিয়ে দেয়। নে পানি খা। আয়ুষী পানি নেয় না, স্থির দৃষ্টিতে দেয়ালে টাঙানো বাবা মায়ের ছবির দিকে চেয়ে বলে। তোর বিয়ের 1 মাসের মাথায় ধ্রুব হঠাৎ তার অফিসে আমার পরিবর্তে অন্য একজন ম্যানেজার রাখে। আমি ভেবেছিলাম হয়তো আমার কাজের প্রেশার হচ্ছে বলে ধ্রুব আরেকজন ম্যানেজার নিয়োগ করেছে। আমি বলছিলাম ধ্রুব আমার সব কাজ ওই নতুন ম্যানেজারকে দিয়ে করাতো। আমি ভাবি হয়তো ধ্রুবর আমার কাজ পছন্দ হয়নি, আমি চাকরি ছেড়ে দেই। ধ্রুব সেদিন আমায় একবারও আটকায়নি। তারপর বাবা মা মারার আগের দিন আমি তোকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম বাবা তোর কথা খুব মনে করছেন, অসুস্থ তিনি, একবার এসে দেখে যা। তুই কি বলেছিলি তুই ব্যস্ত, আসতে পারবি না। বাবা এই মেসেজ দেখে খুব কষ্ট পেয়েছিলেন, তবুও হাসি মুখে সব সহ্য করে বলেছে মেয়ে আমার স্বামীর ঘরে সুখে আছে, ওকে বিরক্ত করিস না।
বাবা যেদিন মারা যায় সেদিন তোকে এক নজর দেখার জন্য ছটপট করেছিল। তোকে নিজে কল করেছি, তুই কি করলি? বাবা সহ আমাদের সবার নাম্বার ব্লক করে দিলি। বাবা মারা গেলেন, মা এক বুক যন্ত্রণা দিয়ে বললেন তোকে যেন তাদের কারুর মরার খবর না দেয়া হয়। তুই তাদের ভুলে গিয়েছিস, তারাও তোকে ভুলে যাবে। বাবা মরার সুখ মা সহ্য করতে পারেনি। কিছুদিনের মধ্যে মা হার্ট অ্যাটাক করেন। মায়ের দেয়া সেই কসম মানতে তোকে জানানো হয়নি। আয়েশি, তুই বোন নামক কলঙ্ক, মেয়ে নামক কলঙ্ক। শুধু স্ত্রীর সম্পর্কে তুই জিতে গিয়েছিস। একজন আদর্শ স্ত্রী হিসেবে তোকে মোবারকবাদ। বাকি সম্পর্ক যেহেতু ভুলে গিয়েছিস সেহেতু তোর ভুলে থাকাই উত্তম। তুষার কি বলছে আয়েশির কিছুই বোধগম্য হচ্ছে না। সবকিছু ধোঁয়াশা লাগছে। কি হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, আয়েশি কিছুই বুঝতে পারছে না। আমি তোমাদের ব্লক দিয়েছি কখন? আর আমি কখনই বা বললাম আমি ব্যস্ত আছি, কথা বলতে পারবো না? বিয়ে হওয়ার 1 মাস পর তোমাদের সাথে আমার আর যোগাযোগ হয়নি। আমি মৃদুলের বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম যে আমি নিজের খেয়াল অবধি রাখতে ভুলে গিয়েছিলাম। এর পরের 2 মাস আমি তোমাদের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তারপর কি হলো আমি এই বাড়ি আসতে পারছিলাম না। ফোন করেও তোমাদের খোঁজ পাচ্ছিলাম না, সেখানে এইসব। তুষার রেগে ওঠে, ধপ করে সোফা ছেড়ে উঠে বলে, অনেক মিথ্যা বলেছিস, এখন বের হ। তোর মুখ দেখাও আমার পাপ। আমি মায়ের কসম ভাঙতে পারবো না। যে আমাদের দুঃখের সময় ছিল না, তাকে আমাদের জীবনের কোনো প্রয়োজন নেই। আয়েশির হেলদোল হয় না, থম হয়ে সোফায় বসে থাকে। ভাবে এসব কিছু আয়েশি করেনি, তবে কে করেছে? যে করেছে সে নিশ্চয়ই আয়েশির আশেপাশে থাকে। আয়েশির নিজস্ব সেলফোন ধরার সাহস বাড়িতে আর কার হতে পারে? কারো না। তাহলে কি ধ্রুব? তুষার এগিয়ে আসে, আয়েশির হাত ধরে জোরপূর্বক বের করে দেয় ঘর থেকে। আয়েশি অনেক অনুরোধ করে, তুষার শোনে না। আয়েশি শেষবারের মতো অনুরোধ করে, আমায় একবার মা বাবার কবরের কাছে নিয়ে যাবে ভাই, শুধু একবার, একবার চোখের দেখা দেখবো। তুষার অনুরোধ রক্ষা করে না। আয়েশির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ক্লান্ত আয়েশি সিঁড়িতে পা ভেঙে বসে হাউমাউ করে কেঁদে ওঠে। তার জীবনটা এমন এলোমেলো কেন হয়ে গেল? সে কি পাপ করেছিল যে আল্লাহ তাকে এত বড় শাস্তি দিচ্ছে? ধ্রুব এই সব কিছু হয়েছে ধ্রুবর জন্য। আয়েশি আজ ধ্রুবকে প্রশ্ন করবে। আজ ধ্রুবর সকল প্রশ্নের উত্তর দিতেই হবে। ধ্রুব আজ কিছুতেই আয়েশির থেকে ছাড়া পাবে না। তুমি আমার ফোন থেকে বাবা মা আর ভাইয়ের নাম্বার ব্লক করেছো? ধ্রুব থমকে যায়, কফির কাপ হাতে নিয়ে কিছুক্ষণ থেমে রয়, অতপর কাপে চুমুক দিয়ে বলে। আয়েশি থমকে যায়, বিশ্বাস হয় না। তবে কি আরো একবার সে ধোঁকা খেতে যাচ্ছে? না না, আয়েশি বিশ্বাস করে না ধ্রুব এতটা খারাপ হবে না, কখনোই না। আয়েশি নিজের সন্দেহকে ধামাচাপা দিয়ে বলে, কেন করেছো এসব? কারণ ওরা তোমায় বিরক্ত করছিল। আয়েশি অবাক হয়ে যায়, প্রশ্ন করে, বিরক্ত? ওরা আমাকে, ওরা আমার বাবা মা হয় ধ্রুব? হোক, আমি ছাড়া তুমি বিরক্ত করার সাধ্য কারও নেই। তুমি ছাড়া আমার মরে যাওয়ার সাধ্য কি নেই ধ্রুব? আয়েশির কণ্ঠ টনমরে, ছলছল আঁখি পলক ঝাপটালে যে কোনো মুহূর্তেই টুপ করে সে আখিদয় থেকে জল গড়াবে। ধ্রুব আয়েশির চোখে চোখ রাখে, ভ্রু কুঁচকে স্বীকার করে, না, নেই। তোমার বেঁচে থাকার ক্ষণ যেমন আমি নির্ধারণ করি, তেমনি তোমার মরে যাওয়ার দিবসে হবে আমার পরিকল্পনা অনুসারে। আমার আদেশ ছাড়া তোমার মরে যাওয়ার অধিকারটুকুও নেই। আয়েশির চোখে জল ভরে। ধ্রুব এতটা নিষ্ঠুরতা আয়েশি পূর্বে জানিনি। কেন জানল না? হয়তো আগে জেনে গেলে আয়েশি কখনোই ধ্রুবকে ভালোবাসতো না, মৃদুলকে ঘৃণা করেও না। আমায় মুক্তি দাও ধ্রুব, পায়ে পড়ি তোমার, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তার বদলে মুক্তি দাও আমায়, দয়া করো। আয়েশির কাতর কণ্ঠের আবদার ধ্রুবর হৃদয় ছুঁতে পারল না। ধ্রুব ঠোঁট বাঁকিয়ে হাসতো, আয়েশির দিকে ঝুঁকে এসে ঠোঁট ছোঁয়ালো আয়েশির নাকে জগায়। আয়েশির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, যা চাই তাই দেবে? মুক্তি দেব তোমায়, তার বদলে তোলার প্রাণটা চাই আমার। দিয়ে দেবে নিজের প্রাণ আমায়? আয়েশি ভয়ে সিটিয়ে গেল দেয়ালের সাথে। বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, যার দরুন আয়েশির বুকের ক্রমশ ওঠানামা ধ্রুবের মাথায় নেশা ছড়িয়ে দিচ্ছে। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে উঠল, নেশা ছড়ানো কণ্ঠে বলে, আজ আরও একবার তোমার দেহ ছুঁয়ে মন ছুঁতে চায়, যে ছোঁয়ায় তুমি জগৎ ভুলে যাবে, শুধু আমাদের নিজের সুখ খুঁজে নেবে। ধ্রুব আয়েশিকে কোলে তুলে নেয়। আয়েশির হাজার বার বারণ সত্ত্বেও ধ্রুব আয়েশির সাথে মিলিত হয়। আয়েশি শুধু চোখের জল ফেলে। ধ্রুবকে এখন একজন ধর্ষক ব্যতীত আয়েশির আর কিছুই মনে হচ্ছে না। নিজের স্ত্রীর সম্মতি ব্যতীত শারীরিক সম্পর্ক স্থাপন করা এ তো ধর্ষণেরই এক নমুনা।
আয়শীর যখন নিজের এবং ধ্রুবর প্রতি তিক্ততা জন্মেছে, তখন এক ভয়ঙ্কর সুসংবাদ আসে। আয়শী মা হতে যাচ্ছে। এই খবর নিঃসন্দেহে সুসংবাদ, তবে ভয়ঙ্কর। কারণ আয়শী যদি ধ্রুবর সন্তান নিজের মধ্যে ধারণ করে, তবে কখনোই ধ্রুব আয়শীকে নিজের কাছ থেকে মুক্তি দেবে না। তীব্র বন্দিত্ব গ্রহণ করতে হবে আয়শীকে। আয়শী চাইছে না সেটা। ধ্রুবর থেকে পালাতে ব্যস্ত আয়শীর স্বাধীন মন, অথচ একটি রিপোর্ট সবকিছু তছনছ করে দিয়েছে। ধ্রুবর ভালোবাসা নামক দাসত্বে আয়শীকে ক্রমাগত জড়িয়ে নিচ্ছে। কি করবে আয়শী? ভেবে কুল পাচ্ছে না। বাচ্চাকে নষ্ট করে দেবে? না, আয়শী অতটা নিষ্ঠুর হতে পারবে না। ধ্রুবর পাগলামির জন্য আয়শী নিজের ঔরসজাত সন্তানকে কি করে খুন করে ফেলবে? আয়শীর চোখে জল ভরে। আগাম ভবিষ্যতের কথা চিন্তা করে সে শিউরে ওঠে। আয়শী জানে ধ্রুব সেদিন কেন আয়শীর সাথে জোরপূর্বক মিলিত হয়েছিল। কারণ ধ্রুব জানে আয়শীর বাবা মায়ের সাথে ধ্রুব যা করেছে, এতে আয়শী ধ্রুবকে আর পছন্দ করবে না। ঘৃণা নয়, তবে ভালোবাসতে পারবে না আর। তাই ধ্রুব এই মুখ্যম চাল চেলেছে একটা সন্তানই পারে আয়শীকে সারা জীবনের জন্যে ধ্রুবর সাথে বেঁধে রাখতে। সন্তান, একটা সন্তান। ধ্রুব যা চেয়েছে তাই হয়েছে। আয়শী মা হতে যাচ্ছে। গর্ভে থাকা সন্তান যার এখনো একটা অঙ্গ অবধি গঠিত হয়নি, যে সামান্য এক বীর্যকণা, তার জন্যে আয়শীর মাতৃত্ব তুমুলভাবে প্রকাশিত হচ্ছে। আয়শী চাইলেও ধ্রুবকে ছেড়ে যেতে পারছে না। বৃথাতা তার পা মাতৃত্বের শেকল দিয়ে আটকে দিয়েছে। মিসেস ধ্রুব, আপনার প্রেসক্রিপশন লিখে দিচ্ছি। সময় মতো ওষুধ সেবন করবেন আর 2 মাস পর পর টেস্ট করাবেন। একটু সাবধানে হাঁটাচলা করবেন। মনে রাখবেন, এখন আপনি আর একা না, আপনার পেটে বেড়ে উঠছে এক ফুটফুটে সন্তান। আয়শী ভাবনার জগৎ থমকে যায়। সন্তান, ফুটফুটে সন্তান। আয়শীর বুক কেঁপে ওঠে, মস্তিষ্কের নিউরন আলোড়িত হয়। আয়শী মাথা হেলায়, বলে, আমি খেয়াল রাখবো আমার সন্তানের। ডাক্তার মুচকি হাসে। আয়শীর রিপোর্ট হাতে চেম্বার ছেড়ে বের হয়। গা গোলাচ্ছে ভীষণ, মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। আয়শী টালমাটাল পায়ে রিসিপশনে থাকা সোফা এসে বসে। রোগীর নাম কি? মুনিস প্রিয়া। স্বামীর নাম? জিহাদুল হোসেন। মুনিস। আয়শীর বুক ধক করে ওঠে। আয়শী দ্রুত মাথা ঘুরিয়ে সামনে তাকায়। দূর থেকে আয়শী স্পষ্ট দেখতে পাচ্ছে মৃদুলের স্ত্রী আয়শীর সামনে রিসিপশনে একজন পুরুষের হাত ধরে দাঁড়িয়ে আছে। আয়শীর মাথা ঘুরে যায়। তার চোখ ঠিক দেখছে তো? আয়শী দ্রুত সোফা ছেড়ে ওঠে, খানিক মাথা ঘুরে ওঠে, তবে আয়শী পাত্তা দেয় না। দ্রুত পায়ে মুনিজের কাছে আসে। খপ করে মুনিজের হাত ধরতেই মুনিজ বিরক্ত হয়ে আয়শীর দিকে যায়। আয়শীকে চিনতে পেরে তার বিরক্ত ভয়ে পরিণত হয়। আয়েশি, তুমি? ছেলেটা কে মুনিস? মুনিজ ভয়ে ঘেমে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলে মহা বিরক্ত হয়ে বলে, এটা আবার কেমন প্রশ্ন? আমি ওর স্বামী। স্বামী? আয়শী হতভম্ব হয়ে তাকায় মুনিজের দিকে। মুনিজ কাঁচুমাচু করছে। আয়শীর থেকে হাত ছাড়ানোর চেষ্টায় মত্ত। আয়শী চিৎকার করে ওঠে, বলো, তোমার স্বামী কোথাতে এলো? তবে মৃদুল কে ছিল? সে তোমার স্বামী ছিল না? মুনিজ আতঙ্ক নিয়ে নিজের স্বামী জিহাদের দিকে তাকায়। জিহাদ মুনিজের দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। হয়তো সে ব্যতীত মুনিদের আরও এক স্বামী আছে, সেটা সে জানত না। আয়শী আবার চেঁচিয়ে প্রশ্ন করে, বলতে মৃদুলের স্ত্রী হলে ওই লোকটা কে? হসপিটালের সবাই আয়েশি, মুনিজ এবং জিহাদের দিকে বিস্ময় নিয়ে চেয়ে আছে। জিহাদুল এসব লক্ষ্য করে আয়েশিকে নিচু স্বরে বলে, দেখুন, এভাবে হাসপাতালে সিন ক্রিয়েট করবেন না। আমরা অন্য কোথাও বসে কথা বলি। আয়েশি নিভে আসে। তার রাগ কমে না। রাগের কারণে আয়েশির মাথার ভেতর ধপধপ করছে। আয়েশি মুনিজের হাত ছাড়ে না, যেন ছেড়ে দিলেই মুনিজ পালিয়ে যাবে। আয়েশি মুনিজের হাত টেনে নিয়ে হাসপাতাল থেকে বের হয়। পিছু পিছু বিস্মিত জিহাদ হেঁটে আসে। মৃদুল আমার স্বামী কখনই ছিল না, বরং আমি মৃদুলকে বাস্তবে শুধু 2 বার দেখেছি, অ্যাক্সিডেন্টলি। আয়েশি ভ্রু কুঁচকে নেয়, তবে কম্পিত কণ্ঠে প্রশ্ন করে, তবে তুমি মৃদুলের স্ত্রী না? মুনিজ নিজের স্বামীর দিকে চেয়ে ঢোক গিলে বলে, না, আমি মৃদুলের স্ত্রী না। তাহলে এসব কেন করেছো? কেন মিথ্যে বলে আমার কাছে মৃদুলকে ঘৃণার পাত্র করেছো তুমি? আয়েশির চোখে জল টলমল করছে। মুনিজ মাথা নিচু করে ভয়ার্ত কণ্ঠে বলে, এইসব তোমার স্বামী ধ্রুবর চাল। ধ্রুব? হ্যাঁ, ধ্রুব। ধ্রুবর কাছে আমার একটা নোট ভিডিও ছিল, যা আমি বিয়ের আগে জাহিদকে পাঠিয়েছিলাম। জাহিদকে আমি বিশ্বাস করতাম, কিন্তু একদিন জাহিদের ফোন চুরি হয়ে যায়। অবিশ্বাস্যভাবে তার 2 দিন পর জাহিদ নিজের ব্যাগে ফোনটা পায়।
তারপর থেকে সেই ভিডিও উদাও। আমি আর জাহিদ ততটা পাত্তা দিইনি এসবে। তারপর একদিন ধ্রুব আমাকে কল করে আর বলে তার কথা মতো কাজ না করলে সে এই ভিডিও ইন্টারনেটে বিক্রি করে দিবে। জাহিদ এসব জানলে আমাকে ছেড়ে চলে যাবে। আমি পাগল হয়ে গিয়েছিলাম। জাহিদকে তখন আমি প্রচণ্ড ভালোবাসতাম। এদিকে জাহিদকে হারানোর তীব্র ভয়, অন্যদিকে নিজের ইজ্জত, সব কিছু বাঁচানোর জন্য আমি ধ্রুবর কথায় রাজি হয়ে যাই। তারপর ধ্রুবর কাছে মৃদুলের অনেকগুলো ছবি ছিল। ধ্রুব আমেরিকান প্রফেশনাল ফটো এডিটর দিয়ে আমার ছবির সাথে মৃদুলের ছবি যুক্ত করে প্রমাণ তৈরি করেছে। ছবিগুলো এত সূক্ষ্মভাবে এডিট করা হয়েছে যে কেউ দেখলে কিছুতেই পার্থক্য বের করতে পারবে না। তারপরের গল্পগুলো স্বয়ং ধ্রুব তৈরি করেছে, আমি শুধু খানিক অভিনয় করেছি। কিন্তু মৃদুলের মা তোমায় চেনেন কি করে? আমি জানতাম না, হয়তো যখন মৃদুলের সাথে অ্যাক্সিডেন্টলি দেখা হয়েছে, হয়তো টুকটাক কথা বলেছি। মৃদুলের মা দেখে ভেবেছেন তাদের ছেলেকে আমি ফাঁসিয়েছি। এর বেশিও আমি কিছুই জানি না। সমস্ত গল্প শুনে আয়শির বোধ হলো ঘৃণা অপমানে তার বমি এসে পড়েছে। মৃদুলকে আয়শি অবিশ্বাস করেছে, ঘৃণা করেছে। এতটা অধপতন কি করে হলো আয়শির? যে মানুষটা আয়শিকে প্রভিন্দ ভালোবাসতো, তার ভালোবাসাকে সন্দেহ করেছে আয়শি। ছি ছি ছি, নিজের প্রতি ঘৃণায় মরে যেতে ইচ্ছে হচ্ছে আয়শির। আয়না নিজের মুখ কি করে দেখবে আয়শি? কি করে নিজের চোখে চোখ মেলাবে? আয়শি টেবিলে মাথা ঝুঁকে থম মেরে বসে থাকে। বমি আসছে ভীষণ। আয়শি দৌড়ে চেয়ার ছেড়ে উঠে হোটেলের বাথরুমে চলে গেল। বেসিনে মুখ ঝুঁকে গড়গড় করে বমি করলো। ওনার অগ্রভাগ দিয়ে কপালের ঘাম মুছে আয়নায় চোখ রাখলো। তারপর হাউমাউ করে কেঁদে উঠল। মাথার চুল খামছে ছিঁড়ে ফেললো। 1 বছর যে কষ্টটুকু আয়শি ভুলে গিয়েছিল, সেই কষ্ট আবার তীব্রভাবে আঘাত আনলো আয়শির মনের গহীনে। মৃদুলের মারা যাবার দিন আয়শি যেমন পাগলের মতো কেঁদেছিল, আজ 1 বছর পর সেই একই কান্না আয়শি কাঁদল। তবে এই কান্না অপমানের, নিজের প্রতি ঘৃণার। ফেরেস্তা তুল্য প্রিয় মানুষকে সন্দেহ করার। আয়শির মন চাইছে নিজের শরীরকে কুটকুট করে কেটে ফেলতে, নয়তো ধ্রুবকে নিজের হাতে খুন করে ফেলতে। ধ্রুব এসব করেছে যেন আয়শি মৃদুলকে ঘৃণা করে। আজ আয়শি মৃদুলকে নয়, বরং ধ্রুবকে ঘৃণা করে। এতটা ঘৃণা যতটা ঘৃণা করে আয়শি ধ্রুবকে নিজের হাতে খুন করতে চায়। ইয়া আল্লাহ, আমায় এত কষ্ট কেন দিলে তুমি? কেন? আয়শি চিৎকার করে কেঁদে ওঠে। স্যার, ওই মেয়েটা সব বলে দিয়েছে আয়শি ম্যামকে। ধ্রুবর শান্ত উত্তর, জাস্ট কিল দেম বোথ। মেয়েটার স্বামীকেও মেরে ফেলবো। হ্যাঁ, আর আয়শি ম্যাম? তাকে আমি দেখে নেব। আগে তোমাকে যা কাজ দেওয়া হয়েছে তা করো। ধ্রুব ফোন কেটে দেয়। পায়ের উপর পা তুলে বাবু হয়ে বসে। এত কিছু যার জন্য করলাম, সে নাকি বলে আমি খারাপ। এই কুত্তার বাচ্চা মৃদুল ভালো, খারাপ আমি না আরো খারাপ হব? কি দোষ তাতে? হিংস্র হেসে ওঠে। শব্দ করে হাসছে ধ্রুব। ধ্রুবর হাসির শব্দে ওসমানের লোম অব্দি কেঁপে উঠছে। ধ্রুবকে আজ পর্যন্ত এমন ভয়ানকভাবে হাসতে দেখেনি ওসমান। ধ্রুব কি তবে পাগল হয়ে গেল? কোথায় গিয়েছিলে? ধ্রুবর গম্ভীর তথা খিটখিটে কণ্ঠ শুনে আয়শির দমে যাওয়ার কথা, অথচ আয়শি দমে যায় না, বরং কঠিন সুরে বলে দেয়, তোমার পাপ সম্বন্ধে জানতে। পাপ? আমি কোনো পাপ করিনি। করনি? বাহ, এখনো মিথ্যে বলে যাচ্ছ। কি দিয়ে তৈরি তুমি ধ্রুব? পাথর দিয়ে। আয়শি ধ্রুবর দিকে চায়। ধ্রুব মিহি হেসে আয়শির গালে চুমু এঁকে দেয়। আয়শি ঘৃণায় থুতু ফেলে মাটিতে। ধ্রুব দেখে রাগ করে, তবে রাগ প্রকাশ না করে অত্যন্ত উচ্ছ্বাস নিয়ে বলে, হাসপাতালে গিয়েছিলে? কি বলেছে ডাক্তার? আমাদের সন্তান আসছে। আয়শি থমকে যায়। অর্থাৎ ধ্রুব সব জানে, আয়শি কি বলবে ভেবে পায় না। উপায় না পেয়ে মিথ্যা বলে, কোনো সন্তান আসছে না, অ্যাসিডিটি হয়েছে শুধু। অ্যাসিডিটি? অ্যাসিডিটি হলে তোমার পিরিয়ড কেন মিস যাচ্ছে? ধ্রুব শকুনি মস্তিষ্কের প্রশ্ন আয়শিকে ভরকে দেয়। আয়শি বলে, এসব গাইনি প্রবলেম, ঔষধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। ধ্রুবর সমস্ত আশায় পানি পড়ে। আয়শিকে নিজের কাছে বন্দি করে রাখতে একটা সন্তানের খুব প্রয়োজন ছিল, অথচ ধ্রুবর সমস্ত প্ল্যান মাঠে মারা গেল। আজকের পর এখন আয়শি নিশ্চয়ই ধ্রুবকে তার কাছে ঘেঁষতে দেবে না। তাহলে তাদের সন্তান কি আসবে না? আয়শি কি আর ধ্রুবর কাছে থাকবে না? আয়শি কি ধ্রুবকে ছেড়ে চলে যাবে? ধ্রুব ভাবতে ভাবতে পাগল হয়ে যায়। ধ্রুবর আঁখিতে কাতরতা। ধ্রুবর আয়শির গালে হাত রাখে, করুণ কণ্ঠে বলে, এই রক্তচাপা সত্যি করে বলবে?
আমাদের সন্তান সত্যিই কি আসছে না? তুমি আমাকে বাবুর অধিকার থেকে বঞ্চিত করতে পারো না। আয়শি নিজের গাল থেকে ধ্রুবর হাত সারিয়ে নিয়ে কাটছাট কণ্ঠে বলে, না, আসছে না কেউ। আর কেন আসবে? যেন তুমি আমায় তোমার কাছে বন্দি করে রাখতে পারো সেই জন্য? ধ্রুব ভ্রু কুচকে ফেলে। আয়শির চুল কানের পেছনে গুজে শান্ত কণ্ঠে বলে, তুমি সব জানো। হ্যাঁ, তোমার সকল পাপের খবর আমার জানা হয়ে গেছে। জানি না আর কি পাপ করেছো তুমি, তবে যা জেনেছি তাই বা কম কিসের? ধ্রুব রাগে কপালের রগ ফুলে ওঠে। দু আঙুলের ফাঁকে আয়শির গাল চেপে ধরে বলে, কি পাপ করেছি আমি? তোকে ভালোবাসা আমার পাপ ছিল? বল। গালের আয়শি ব্যথায় আয়শির চোখ বুঝে আসে। আয়শি তবুও হার মানে না, স্পষ্ট কণ্ঠে হুঙ্কার ছাড়ে, হ্যাঁ, পাপ ছিল। কেন আমায় ভালোবেসেছিলে? আমি বলেছিলাম ভালোবাসতে? তোমার ভালোবাসা আমার জীবন থেকে আমার প্রেমিককে কেড়ে নিয়েছে, আমার মা বাবা ভাইকে কেড়ে নিয়েছে। তোমার ভালোবাসা আমায় কি দিয়েছে বলো? কষ্ট ছাড়া আর কিচ্ছু না। তোমাকে ভালোবেসে আমি শুধুমাত্র কষ্ট পেয়ে গেছি। ভেতর ভেতর গুমড়ে মরেছি আমি। আর কত এইভাবে তিলে তিলে মারবে আমায়? এর চেয়ে বরং একেবারে মেরে ফেলো না। সেই মৃত্যু উপহার হবে আমার জন্য। অন্তত তোমার স্বার্থপর ভালোবাসা থেকে তো মুক্তি পাবো। আয়শি ধ্রুবর চোখে চোখ রেখে উক্ত কথাগুলো বলে। আয়শি চোখে জল উপচে পড়ছে। মৃদুরের পরে আয়শি এই ধ্রুব ইউহান শেখ নামক এই পাষণ্ডকে ভালোবেসেছিল। কখনো ধ্রুবের সামনে নিজের গলা উঁচু করেনি, ধ্রুবকে সম্মান করে এসেছে, শ্রদ্ধা করেছে। অথচ আজ আজ আয়শির মনে থাকা ধ্রুবর জন্য সকল সম্মান শ্রদ্ধা সব ধূলিসাৎ হয়ে গেছে। আয়শির মনে ধ্রুবর জন্য থাকা ভালোবাসা সব মরে গেছে, জিন্দার লাশ হয়ে গেছে আয়শি। ধ্রুবর রাগে রীতিমতো কাঁপছে। আয়শি স্পষ্ট অনুভব করছে ধ্রুবর কাঁপুনি, অস্থিরতা। ধ্রুব রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায় আয়শি, সেটা জানা আছে। তবু আজ সাহস করে কতগুলো কথা বলে ফেললো আয়শি। অপরাধ বোধ হচ্ছে না, তবে গা শিউরে উঠছে। ধ্রুব রাগ সামলাতে ব্যর্থ হয়, আয়শিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তারপর চপার চপার থাপ্পড় বসায় আয়শির গাড়ে। আয়শির নরম গাল রক্তিম হয়ে যায় চকিতেই, ঠোঁট ফেটে রক্ত বের হয়। আয়শি কেঁদে উঠে চিৎকার করে বলে, হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো আমায়, তবে তো বেঁচে যাব আমি তোমার অতিরিক্ত ভালোবাসার যন্ত্রণা থেকে। ধ্রুব আয়শির হাত নিজের বুট জুতো ধারা পিষে ধরে। আয়শি ব্যথায় কুকড়ে ওঠে, চোখ বুঝে চোখে জল ফেলে। ধ্রুব আয়শির গার আঙ্গুলে চেপে ধরে হির হির কণ্ঠে বলে, তোকে মারবো না, তোকে বাঁচতে হবে। আমার ভালোবাসা সহ্য করার জন্য হলেও তোকে বাঁচতে হবে। আমার মুখের ওপর কথা বলবি না, ঠোঁট আগুনে জ্বালিয়ে দেব। কথা বলার ক্ষমতা চিরতরে খুঁচিয়ে দেব, তাই ভেবে চিনতে ঠোঁট নাড়াবি। বোঝা গেছে? ধ্রুবর চিৎকারে আয়শির গা ঝড়ের বেগে কেঁপে ওঠে। আয়শি ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবর দিকে চায়। এই কোন ধ্রুবকে দেখছে আয়শি? যে ধ্রুব আয়শির গায়ে ফুলের টোকা লাগতে দিত না, সে ধ্রুব আজ আয়শিকে আঘাত করছে, এতটা কষ্ট দিয়েছে। কেন্নায় আয়শির গা গুড়িয়ে আসে। ধ্রুব আয়শিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে চলে যায় ঘর ছেড়ে। যাবার পূর্বে ঘরের দরজায় বিশাল এক তালা ঝুলিয়ে দেয়। আয়শি মাটিতে হাঁটু ভেঙে নিজে হাউমাউ করে কাঁদতে থাকে। গা জ্বলে যাচ্ছে, নাক থেকেও রক্ত ঝরছে। আয়শি পেটে হাত রাখে, নাক টেনে চোখ মুছে বলে, তোর কষ্ট হচ্ছে বাবু, কষ্ট পাবি না। বাবাকে তোর মা খুব শাস্তি দেবে। বাবা খুব খারাপ, তুই একদম বাবার পাগল হবি না। তুই মায়ের শিক্ষায় বড় হবি। তোর বাবার শান শওকতের কোনো প্রয়োজন নেই। তোর মা তোর জন্য যথেষ্ট। ওসমান, আমি বাইরে যাচ্ছি। আয়শি উপরের ঘরে আছে, খবরদার ও দরজা ধাক্কালে খুলবে না। খাবারের সময় খাবার দিয়ে আসবে। আর হ্যাঁ, তার সাথে অতিরিক্ত কথা বললে লাশ হওয়ার জন্য প্রস্তুত হবে। বোঝা গেছে? ওসমান মাথা নাড়ায়। ধ্রুব বাইরে চলে যায়। ওসমান জানে ধ্রুব এখন কেন বাইরে যাচ্ছে। মুনিজ ও তার স্বামীকে খুন করেছে, তাদের ধ্রুব তার লোক দিয়ে খুন করেছে। তাদের খুন নিয়ে পুলিশ কেস হয়েছে। ধ্রুব যে মামলা পরিষ্কার করতে গিয়েছে। উপর থেকে আয়শির কান্নার শব্দ আসছে, দরজা ধাক্কাচ্ছে। ধ্রুব না হয় কঠিন নিষ্ঠুর লোক, তাই বলে ধ্রুব যাকে ভালোবাসে তার সাথে এমন খারাপ ব্যবহার করবে, তার গায়ে হাত তুলবে? না, অনেক হয়েছে। ধ্রুবর পাপের ঘটা পূর্ণ হয়েছে। আয়শিকে সব জানাবে ওসমান। আয়শি যদি চায়, ওসমান আয়শিকে মুক্তি দেবে। এতদিন ধ্রুবর সাথে থেকে ওসমান যা পাপ করেছে, সেসব পাপের আজ প্রায়শ্চিত্ত করবে ওসমান। দুপুরের খাবারের সময় হয়ে গেছে। ওসমান খাবার নিয়ে আয়শির ঘরে যায়। আয়শি তখনও মাটিতে হাঁটু গেড়ে কাছে। ম্যাম, আপনার খাবার। আয়শি মাথা তুলে তাকায়। আয়শিকে দেখে ওসমান আটকে ওঠে। এ কি অবস্থা হয়েছে আয়শির চেহারার? চেহারা জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ, ঠোঁট কেটে রক্ত পড়ছে, নাকের নিচে সরু রক্তের দাগ। ধ্রুব কি আদৌ মানুষ নাকি পশু? এতটা খারাপ মানুষ কি করে হয়? ওসমান আয়েশির দিকে চায়,
আর চেয়ে থাকতে পারে না। মাথা নত করে আয়েশির দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলে। খেয়ে নিন ম্যাম। আয়েশি রক্তলাল চোখে খাবারের দিকে চেয়ে ধাক্কা দিয়ে খাবার ফেলে দিতে চায়, পারে না। উসমান প্লেট সরিয়ে নিয়ে মিনমিনে কণ্ঠে বলে। আপনার সকল প্রশ্নের উত্তর এই প্লেটে আছে ম্যাম। আয়েশি অবাক হয়ে তাকায় ওসমানের দিকে। ওসমান স্বাভাবিক, সে বলে। স্বাভাবিক থাকুন ম্যাম, এই ঘরে সব কিছু সিসিটিভি ক্যামেরা দিয়ে লক্ষ্য রাখছে ধ্রুব স্যার। আয়েশি মুখ স্বাভাবিক করে। ওসমান প্লেট এগিয়ে দেয় আয়েশির দিকে। আয়েশি প্লেট হাতে নেয়। প্লেটের উপর সাজানো সালাদের স্তর সরিয়ে দেখে একটা সাদা কাগজ, সেখানে লেখা। আপনার সকল প্রশ্নের উত্তর ম্যাম। আয়েশি ওসমানের দিকে চায়, ইশারায় সিসিটিভি ক্যামেরা দেখিয়ে দেয়। ওসমান বলে। আমি দেখছি। ওসমান কাউকে ফোন করে। কিছুক্ষণ পর ঘরের ইলেকট্রিসিটি চলে যায়, সম্পূর্ণ ঘর অন্ধকার হয়ে যায়। ওসমান বলে। বারান্দায় চাঁদের আলোয় কাগজ খুলে পড়ুন ম্যাম, আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আয়েশি কাগজ হাতে উঠে বারান্দায় যায়। ডান হাত ভীষণ ব্যথা করছে, কেটে গেছে বোধ হয়। আয়েশি বহু কষ্টে কাপা হাতে কাগজ খুলে লেখা সেখানে। একজন নিকৃষ্ট পুরুষের গল্প। ম্যাম, আজ আমি আপনার স্বামী ওরূপে একজন ভয়ঙ্কর খুনি পাষণ্ড লোকের কথা বলবো। আপনি যে ধ্রুবকে বিয়ের আগে দেখেছেন, সে ধ্রুব একটা নাটকীয় ব্যক্তি ছিল, যে আপনার কাছে ভালো সাজার জন্য ক্রমাগত নাটক করে গেছে। আর এখন আপনি যে ধ্রুবকে দেখছেন, ধ্রুব এক ভয়ঙ্কর ঝড়ের নাম। এই ধ্রুব এক মরণঘাতী অসুখের নাম। ধ্রুব এক নিষ্ঠুর মানুষের নাম। তার হৃদয় পাথরের তৈরি। সে ডান হাতে মানুষ খুন করলে বাম হাত টের পায় না। যে লোক একবার তার আয়ত্তের ভেতরে চলে আসে, সে সারা জীবন ধ্রুবের সিগলে বন্দি থাকে। সেই বন্দি লোককে ভুলে যেতে হয় তার পরিবার, তার স্বাধীন জীবন। ধ্রুবর হাতে পুতুল হয়ে বেঁচে থাকে মরার আগ অবধি, যেমন আমি বেঁচে আছি। ধ্রুবর সাথে কাজ করছি আজ 10 বছর, অথচ আজ অবধি আমি আমার পরিবারকে একবার চোখে দেখা দেখিনি। ধ্রুব স্যার এক প্রকার বন্দি করে রেখেছে আমায়। আপনি জানেন, আপনি স্যারের প্রথম স্ত্রী কিংবা প্রেমিকা নন। ধ্রুব স্যারের ন্যায় পাথরের মতো মনের অধিকারী। জীবনেও প্রেম এসেছিল বহুবার। প্রেম স্বাধীনতা কেড়ে নেয় না, বরং প্রেম মানুষকে বিশাল আকাশের নিচে শীতল বাতাস অনুভব করতে শেখায়। কিন্তু ধ্রুব স্যারের কাছে প্রেম হলো সম্পূর্ণ আত্মকেন্দ্রিক। তার কাছে প্রেম হলো নিজের কাছে আটকে রাখা। যে মেয়েকে ধ্রুব স্যারের মনে ধরবে, সেই মেয়ে সেদিন থেকে তার হাতে বন্দি হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না। স্যারের অতিরিক্ত ভালোবাসায় একসময় সেই মেয়ে হাঁপিয়ে ওঠে, মুক্তি পেতে চায় তার কাছ থেকে। ধ্রুব নিজ হাতে তখন তার প্রেমিকাকে খুন করে ফেলে। আপনিও সেই পথে হাঁটছেন ম্যাম। ধ্রুব স্যারের এমন হওয়ার পিছনে আছে তার বাবার অকথ্য অত্যাচার। ধ্রুব স্যারের মা ছিলেন আপনার মতোই সহজ সরল, কিন্তু তার বাবা ছিলেন ধ্রুব স্যারের ন্যায় কঠিন ভয়ঙ্কর। ধ্রুব স্যারের বাবা স্যারের মাকে নিজের কাছে আটকে রাখতে একটা বাচ্চা চেয়েছেন। একজন সন্তান একটি পরিবারের সুখ নিয়ে আসে, কিন্তু ধ্রুব স্যার সুখ নিয়ে আসেননি, এনেছেন বিষাক্ততা। ধ্রুব স্যারের মা ধ্রুব স্যারকে খুব ভালোবাসতেন। সন্তান হওয়ার পর তিনি স্বামীকে বেশি সময় দিতে পারতেন না। এই নিয়ে স্যারের বাবা খুব রেগেছিলেন। স্যারের মা যখন স্যারকে একা ফেলে গোসল কিংবা রান্না করতে যেতেন, স্যারের বাবা স্যারকে তখন ভীষণ মারধর করে স্থির যা সন্তানের উপর মেটাতেন। স্যার কখনো বাবার ভালোবাসা পায়নি, মায়ের ভালোবাসাও বেশি দিন ভাগ্যে জোটেনি। একদিন স্যারের মা সুসাইড করেন। কারণটা পুলিশ ধরতে পারেনি। তবে সবাই বলে ধ্রুবর বাবার অত্যাচার ধ্রুবর মা সইতে পারছিলেন না, তাই তিনি সুসাইড করেন। ধ্রুবর বাবা তারপর থেকে কেমন যেন মিয়ে যান, কারোর সাথে কথা বলেন না। তাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, অনেকদিন ভর্তি থাকেন সেখানে। তারপর একদিন সে হাসপাতালে ধ্রুবর বাবা সুসাইড করে মারা যান। ধ্রুব স্যার একা হয়ে যায়। তারপর নিজেই গড়ে তোলেন এক নতুন সাম্রাজ্য। বাবার কুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন পান্নাস ভয়ঙ্কর পুরুষে। এক, মৃদুলকে ধ্রুব স্যার নিজের হাতে ট্রাকের তলায় পিষে খুন করেছে। মৃদুল আপনাকে ভীষণ ভালোবাসত ম্যাম। সেদিন মরণকালেও আপনার কাছে ফিরে আসার জন্য ধ্রুব স্যারের কাছে ভীষণ আকুতি মিনতি করেছিল, কিন্তু ধ্রুব স্যার রেহাই দেয়নি তাকে। আপনাকে পাওয়ার জন্য তিনি সেদিন রাতে খুন করেন মৃদুলকে। তার সাক্ষী আমি নিজে। তারপর নিজে ভালো হওয়ার নাটক করলে আপনাকে বিয়ে করেন। ধ্রুব স্যার একটা পাগল পুষেছেন আপনার মৃদুলের শেষ স্মৃতি নষ্ট করার জন্য। সেই পাগল
চোখটা ভেঙেছিল ধ্রুব স্যারের আদেশে। যখনই স্যার কোনো খুন করতেন সকল দোষ ওই পাগলের ঘাড়ে চাপিয়ে দিতেন। আমাদের দেশে পাগলদের সাজা হয় না, তাই সেই পাগল কদিন পরেই ছাড়া পেয়ে যেত। ধ্রুব স্যার আবার তাকে নতুন কোনো খুনের মামলায় জড়িয়ে নিতেন। সেই পাগল তাকে বাগানের পূর্ব দিকে ওই কালো কক্ষে, আপনি সেদিন ওই কালো কক্ষে প্রবেশ করবেন বলে ধ্রুব স্যার পাগলকে তৎক্ষণিক সরিয়ে দিয়েছিলেন। মনীষ ও তার স্বামীকে ধ্রুব স্যার আজ দুপুরে খুন করেছেন। তাদের খুনের মামলাও শেষ পাগলের ওপর দায়ের করা হয়েছে। এই ছিল ধ্রুব স্যারের কুকীর্তির সকল প্রমাণ। ধ্রুব স্যারের পার্সোনাল সিকিউরিটি হওয়ার এসব কিছু সাক্ষী আমি নিজে। ম্যাম, আমি আপনাকে দুটো পথ বলছি। আপনি পালিয়ে যান, আমি সাহায্য করব আপনাকে। আপনি সারা জীবন ধ্রুব সাহেবের কাছে বন্দি থেকে যান। যে কোনো দুটো আপনাকে বেছে নিতে হবে। কোনটা বেছে নেবেন আপনি? আপনার সকল মতামতকে শ্রদ্ধা করব আমি। আয়ুষী এসব পড়ে পাথর হয়ে যায়, শরীরের সমস্ত শক্তি অবশ হয়ে আসে। ধ্রুব এতটা খারাপ? মৃদুল, আমার প্রাণের চেয়ে প্রিয় মৃদুলকে ধ্রুব খুন করেছে। মানুষের প্রাণ নিয়েছে ধ্রুব। আমি ছাড়াও ধ্রুবর আরো প্রেমিকা ছিল। ছি, কার সাথে এতদিন সংসার করেছি আমি? এক মানুষরূপী জানোয়ারের সাথে, এক নিখুঁত অভিনেতার সাথে। ছি। ঘেন্নায় আয়ুষী মুখ থেকে থুতু ফেলে। ওসমান প্রশ্ন করে। কোন পথে বেছে নেবেন ম্যাম? আয়ুষী ভাবে কিছুক্ষণ, অতপর বিবশ চাউনি দূরের পিচ ঢালা সড়কে নিক্ষেপ করে বলে, আমি পালাবো না ওসমান চাচা। তুই আয়েশাকে সব বলে দিয়েছিস? ধ্রুবর হাতে ছুরি। সেই ছুরি ক্রমাগত ধ্রুব ওসমানের মুখ থেকে গলদেশ অব্দি ছুঁয়ে দিচ্ছে। ওসমান আজ ভয় পাচ্ছে না। অদ্ভুত এক সাহস ওসমানের মাথা চাড়া দিয়ে উঠেছে। ওসমান খিটখিটিয়ে বলে, হ্যাঁ, আমি সব বলে দিয়েছি ম্যামকে। আপনার পাপার কত এই পৃথিবী সহ্য করবে? এবার অন্তত থামুন। আর কত? ধ্রুব ছুরি এবার ওসমানের গালে ঠেকালো, দাবিয়ে দিল ছুরির অগ্রভাগ ওসমানের গালে। ওসমানের গাল কেটে রক্ত ফিনকি দিয়ে বের হয়। ওসমান চোখ খিচে নেয়। ধ্রুব হির হির করে বলে, আমার খেয়ে আমার পরে আমার পিঠে ছুরি মেরেছিস? এত বড় অপরাধ করলি আর শাস্তি পাবি না? তা কি করে হয়? ওসমান ধ্রুবর চোখে চোখ রেখে স্পষ্ট কণ্ঠে বলে, মেরে ফেলুন আমায়, আমি পরোয়া করি না। আপনার কাছ থেকে পাপের ভাগিদার হওয়ার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। ধ্রুব হাসে বলে, তবে মরেই যা। অতপর ছুরির এক ঘা বসিয়ে দেয় ওসমানের গলায়। ওসমানের গলা কেটে বিভক্ত হয়, মাথা ঘাট থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে। এক ফোঁটা রক্ত ধ্রুবর নাকের মধ্যে ছুঁড়ে পড়ে। ধ্রুব হাতের উল্টো পেট দিয়ে রক্ত মুছে ওসমানের কাটা মাথার কাছে এসে দাঁড়ায়, বলে, আমার সাথে বিশ্বাসঘাতকতার শাস্তি হয় মৃত্যু, ভয়ঙ্কর মৃত্যু। ধ্রুব লাশকে ঠিকানা লাগাতে বলে সে কক্ষ থেকে বেরিয়ে যায়। এখন আয়েশীর কাছে যাবে ধ্রুব। আয়েশী সব জেনে গেছে। ভালোই করেছে। এখন আর ধ্রুবকে আয়েশীর সামনে অভিনয় করতে হবে না। ধ্রুব যেমন আয়েশী ধ্রুবকে তেমনই দেখাবে। রক্তজবা, দরজা খোলো না। এই রক্তজবা, দরজা খোলো। আমি এসে গেছে। তোমার ধ্রুব এসে গেছে। রাগ করছো কেন? দরজা খোলো। আয়েশী দরজা খুলে না। ধ্রুবর ভ্রু কুঁচকে যায়। ধ্রুব এবার দরজায় জোরে জোরে ধাক্কায়। ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না। ধ্রুব রেগে একাকার হয়। দরজা বন্ধ করে এতক্ষণ কি করছে? ধ্রুব দরজায় গায়ের শক্তিতে এক ধাক্কা দেয়, দরজা ভেঙে যায়। অতপর ধ্রুব থমকে যায়। আয়েশীর দেহ ফ্যানের সাথে ঝুলছে। আয়েশীর পা জোড়া নিথর হয়ে আছে, হাত দুদিকে ঝুলছে। মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছে। ধ্রুবর মস্তিষ্ক ঘুরে ওঠে। চোখ দুখানা বোধহয় কোটর ছেড়ে বেরিয়ে আসছে। গলা কেঁপে উঠল। ধ্রুব ঘাড় হালকা কাত করে ফ্যাল ফেল চোখে আয়েশীর ঝুলানো দেহের দিকে চেয়ে বিড়বিড় করে। রক্তজবা? ধ্রুব রক্তজবা আজ উত্তর দেয় না। কেমন যেন ঠান্ডা পাথরের ন্যায় চোখ বুঝে আছে। ধ্রুব হেলে দূরে আয়েশীর কাছে আসে। কাপা হাত উঁচু করে আয়েশীর হাত ছুঁয়ে দেখে, ঠান্ডা হাত। শ্বাস প্রশ্বাস লক্ষ্য করে, নিঃশ্বাস নেই। রক্তজবা নিঃশ্বাস নিচ্ছে না কেন? যে নিঃশ্বাসের স্পর্শে ধ্রুবর পশম সোজা হয়ে যায়, আজ সে নিঃশ্বাসে এত ঠান্ডা কেন? ধ্রুবর চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এই প্রথম ধ্রুবর মতো নিষ্ঠুর কঠিন পাথরের তৈরি হৃদয়ের অধিকারী মানুষের চোখে জল এসেছে। ধ্রুব মাথা উঁচু করে আয়েশীর দিকে চেয়ে পড়ে, কেন করলে আমার রক্তজবা? ধ্রুবর চিৎকারে বাড়ির সকল সার্ভেন্ট এসে জড়ো হয়েছে ধ্রুবর কক্ষে। আয়েশীর নিথর দেহ ফ্যানের সাথে ঝুলতে দেখে সবার চোখ কপালে উঠে গেছে। সবাই মুখে হাত চেপে ভরে ওঠে, ইন্না নিল্লাহে অনিল্লাহে রাজিউ। আয়েশী খুব কাছের সার্ভেন্ট হিয়া এগিয়ে আসে।
ধ্রুব তখনও নিথর দৃষ্টিতে আয়েশের দিকে চেয়ে চোখের পলক ফেলতে ধ্রুব ভুলে গেছে যেন। হিয়া ধ্রুবর কাছে দাঁড়িয়ে ভয়ার্ত কণ্ঠে বলে, স্যার, আয়েশি ম্যামকে নিচে নামান, ওনার কষ্ট হচ্ছে। হিয়ার কথায় টনক নড়ে ধ্রুবর, যেন হঠাৎ করে ধ্রুবর শকুনি মস্তিষ্ক সচল হয়ে উঠেছে। ধ্রুব উন্মাদের ন্যায় আচরণ করতে থাকে। আয়েশির পা নিজের দুহাতে আগলে নিয়ে বিলাপ করে। এই রক্ত জবা, এই আমার প্রাণের টুকরা, একবার ধ্রুব বলে ডাকো। সত্যি বলছি, আমি আর তুমি আঘাত করবো না। তুমি ভীষণ ভীষণ ভালোবাসবো। সামান্য একটু আঘাত করেছে বলে এভাবে আমার শাস্তি দেবে? এত বড় অন্যায় কি করে করলে তুমি? এই রক্ত জবা। আফসোস, ধ্রুবর রক্ত জবা আজ নিরুত্তর। ধ্রুব আয়েশির পায়ে একটা চেয়ার রেখে আয়েশিকে ঠাঁই দেয়। আয়েশির গলা থেকে শাড়ির গিট খুলে আয়েশিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। আয়েশির সারা মুখে চুমু এঁকে আয়েশির গলায় মুখ গুজে টুকরে কেঁদে ওঠে। বারবার বলে, এই রক্ত জবা, এই এই একবার ওঠো। এমন করে শুয়েছো কেন? আমার ভয় লাগছে। এই প্রথম আমার ভয় লাগছে। ধ্রুব ইউহান শেখ ভয় পাচ্ছে, তোমাকে নিয়ে ভয় পাচ্ছে, বুঝছো? ওঠো আয়েশি, এত বড় শাস্তি আমায় দিও না, দোহাই লাগে তোমার। হিয়া এগিয়ে আসে, আয়েশির মাথার কাছে এসে বসে। ধ্রুব এখনো আয়েশির গলায় মুখ গুজে ক্ষমা চাইছে বারবার, অথচ আজ আয়েশি ধ্রুবকে ক্ষমা করবে না। আয়েশির মৃত্যু ধ্রুবর জন্য সেরা শাস্তি ছিল। বাড়ির সকল সার্ভেন্ট আজ কান্না করছে। বাড়ির লক্ষ্মী তাদের সামনে আত্মহত্যা করেছে। ইস, কি ভীষণ কষ্টের সংবাদ। সবার চোখে জল। এক একে সবাই মনে করতে লাগলো আয়েশির উদারতা, মহত্ব, ভালোবাসা। হিয়া চোখে জল ফেলে। ধ্রুব এখনো আয়েশির গলায় মুখ গুজে আছে। হিয়ার ওটা হঠাৎ চোখে পড়ে আয়েশির শাড়ির কোমরে গুজে রাখা একটি চিরকুট। হিয়া ধ্রুবকে জানায়, স্যার, একটি চিরকুট। ধ্রুব চিরকুট লক্ষ্য করে। আয়েশির কোমরে হাত ছুঁয়ে চিরকুট হাতে নেয়। ধ্রুবর হাত স্পষ্ট কাঁপছে। না জানি চিরকুটে কি রাখা আছে। ধ্রুবর ভীষণ ভয় করছে। চিরকুট খুলতে ইচ্ছে হচ্ছে না। ধ্রুব চিরকুট পড়ে। লেখা সেখানে, আমি মারা যাচ্ছি, জানিও অবাক হবে। তোমার শাস্তি না দিয়ে আমিই বা কেন মারা যাচ্ছি? আসলে তোমাকে কেমন করে শাস্তি দেওয়া যায় আমার জানা নেই সেটা। তুমি আদৌ শাস্তি পাওয়ার যোগ্য না। সকল শাস্তি তোমার হিংস্রতার কাছে তুচ্ছ। তোমার পাপের শাস্তি আদৌ এই পৃথিবীতে আছে কিনা জানা নেই আমার। আমি জানি এই পৃথিবীতে তুমি একজন মানুষকে ভীষণ ভালোবাসো, আর সে হলো আমি, আয়েশি। আমি চাইলে তোমায় কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারতাম, তবে ভাবলাম শাস্তি দিয়ে লাভ কি তোমার? তুমি কখনো শুধরাবে না। তোমার জন্মই হয়েছে পাপের জন্য, পৃথিবীতে ত্রাস চালানোর জন্য। আমাদের সন্তান আসছে। হ্যাঁ, ঠিক বলেছি আমি। তুমি ঠিক তোমার বাবার মতো ধ্রুব। তোমার বাবা যেমন তোমাকে অত্যাচার করেছে, তেমনি তুমি আমাকে, আমার সন্তানকে অত্যাচার করবে। আমার সন্তান তোমার আদর্শে বড় হবে। একসময় তোমার ন্যায় এই পৃথিবীর সর্বোচ্চ পাপী ব্যক্তি হবে সে। একই ঘটনার পুনরাবৃত্তি হবে। আবারও এক আয়েশির জগৎ ধ্বংস হবে। মৃদুলের ন্যায় পবিত্র প্রেমিকের খুন হবে। নিখুঁত মায়াজালে ফাঁসিয়ে নেবে এক নিষ্পাপ মেয়েকে। আমি চাই না আমার ছেলে বাঁচুক, তোমার মতো পাপ করুক। আমি চাইলে পালাতে পারতাম, তবে আমি জানি আমি তা পারবো না। আমি আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, তুমি ঠিক খুঁজে নেবে আমায়, শাস্তি দেবে আমাকে, আমার সন্তানকে। সবশেষে বন্দী হব আমি তোমার ইন্দ্রজালে, আমি এবং আমার সন্তান। আমি চাই না আমি যেমন কষ্ট পেয়েছি, জিন্দা লাশ হয়ে গেছি, আমার সন্তানের কারণে অন্য কেউ এমন কষ্ট পাক। জানি আমি খুব খারাপ মা, তবে একটা পাপের জগৎ ধ্বংস করতে আমার এই স্বার্থ ত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তুষার ভাই ঠিক বলেছে, আমি একজন খারাপ মেয়ে, খারাপ বোন। আজ আমি বলছি আমি একজন খারাপ স্ত্রী এবং একজন খারাপ মাও বটে। তবে আমি আজ জিতে গেছি ধ্রুব। তোমায় বীভৎসভাবে হারিয়ে আজ আমি দুর্দান্তভাবে জিতে গেলাম। আমি নেই, আমাদের সন্তানও নেই ধ্রুব, আমাদের সন্তান আর নেই। আমার খুব কষ্ট হচ্ছে ধ্রুব, ভীষণ কষ্ট। যে কষ্ট আমি ভোগ করেছি সেই একই কষ্ট তুমি ভোগ করবে ধ্রুব। তুমিও ভুগবে সেটা। আজ বুঝবে তুমি কি হারিয়েছো। চলে যাচ্ছি আমি, বিদায়। আমার সাথে সাথে তোমার সন্তান, সেও মারা যাচ্ছে। চলে যাচ্ছি আমরা। খুব কষ্ট হচ্ছে ধ্রুব, খুব কষ্ট হচ্ছে। ধ্রুব চিরকুট পরে স্তব্ধ হয়ে যায়। চোখের কার্নিশ বেয়ে টুক করে এক ফোঁটা জল গড়ায়। ধ্রুব ফ্যালফ্যাল চোখে আয়েশির পেটে হাত রাখে, বিড়বিড় করে বলে, আমাদের সন্তানকে তুমি মেরে ফেললে আমাকে শাস্তি দেওয়ার জন্য। এতটা খারাপ কি করে হলে তুমি? অতঃপর পুলিশ আসে। আয়েশির মরদেহ পোস্টমর্টেম করা হয়, দাফন করা হয়।
অথচ এত সব হয়ে গেল, ধ্রুব এখনো নির্বিকার হয়ে নিজের কক্ষে বসে আছে। অন্ধকার এক কক্ষ, যেখানে আলোর ছিটে ফোটা নেই। এমন কক্ষে ধ্রুব আয়েশির একখানা ছবি ও প্রেগনেন্সি রিপোর্ট নিয়ে বসে আছে। ধ্রুবর মতো শক্ত ব্যক্তি আজ কাঁদছে, ভেতর ভেতর ঘুমড়ে মরছে। আজ ধ্রুব বুঝতে পারছে তার পাপের শাস্তি। মৃদুল মরে যাওয়ায় আয়েশি কতটা কষ্ট পেয়েছে আজ ধ্রুব বুঝতে পারছে। নিজের প্রিয় মানুষ নিজেকে ছেড়ে চলে গেল, বুক কতটা পুড়ে আজ ধ্রুব বুঝতে পারছে। আর বুঝতে পারছে বলেই ধ্রুবর মরে যেতে ইচ্ছে করছে। আয়েশি কেন ধ্রুবকে নিজের হাতে মেরে ফেললো না? আয়েশির হাতে মরণ ধ্রুবর জন্য উপহার হতো। আয়েশি ধ্রুবর থেকে নিজেকে কেড়ে নিয়ে ধ্রুবকে সর্বোচ্চ শাস্তি কেন দিল? ধ্রুব কি করবে এখন? ধ্রুবর এই জগৎ নিয়ে আর একটু আগ্রহ নেই। বেঁচে থাকলে আয়েশিও নিজের সন্তানের কথা ভেবে অপরাধ বোধে ধ্রুব ধুকে ধুকে মরবে। তার চেয়ে বরং মরে যাওয়াই ঢের ভালো। হ্যাঁ, ঠিক ভেবেছে ধ্রুব। দেশের সকল টিভি চ্যানেলে এই নিউজ ছড়িয়ে গেছে। ধ্রুবর লাশ ধোয়া হচ্ছে। ধ্রুবর চোখ বুঝে রাখা, মুখে হাসি। আর মাত্র কিছুক্ষণ, তারপরে আয়েশির কাছে, নিজের প্রিয়তমার কাছে, রক্তজবার কাছে পৌঁছে যাবে ধ্রুব। এর চেয়ে সুখের আর কি বা হতে পারে? ধ্রুবর তর সইছে না। সবাই কেন ধ্রুবকে দ্রুত কবর দিচ্ছে না? ধ্রুবর লাশ দাফন করা হলো। আয়েশির কবরের ডান পাশে ধ্রুবকে কবর দেওয়া হলো। দাফন কার্য শেষ করে সবাই চলে গেছে। ধ্রুব মিটমিটিয়ে হাসছে। অবশেষে সে শুয়ে আছে নিজের প্রিয়তমার পাশে। আজ থেকে ধ্রুব এবং আয়েশি আর কেউ আলাদা করতে পারবে না। কেউ না। ইস, মকরি গিয়েও ধ্রুব আয়েশির পিছু ছাড়লো না। পুনশ্চ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। চাই সে ভালোবাসা হোক কিংবা দুঃখ হোক অথবা যন্ত্রণা হোক। ভালোবাসা কারো কাছে সুখের নাম, কারো কাছে কেড়ে নেওয়ার নাম, কারো কাছে বেঁচে থাকার সম্বল, আবার কারো কাছে এক চিমটি যন্ত্রণার নাম। গল্পকে গল্পের মতো নিতে শিখুন। আমি এখানে আত্মহত্যাকে প্রমোট করছি না, শুধু একটি গল্পের মর্মান্তিক সমাপ্তি বোঝাতে চেয়েছি। সমাপ্ত।